তোমরা নাম দেখেই হয়তো বুঝতে পারছো এটা একটা উপন্যাস, আর এই উপন্যাসটা হয়তো তোমরা অনেকেই পড়ে থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস আমি পরিবর্তন করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সৌন্দর্য কারো কাছে পবিত্র, কারো কাছে নিষ্পাপ, আবার কারো কাছে অপার মায়া। কিন্তু যখন এই মোহ সীমা পেরিয়ে ছাড়ায়, তখন আমরা নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে সেই মোহময় ঘরে ডুবে থাকি, যেখানে ভালো মন্দের বিভাজন বিলীন হয়ে যায়। সুগা ঢাকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তার স্ত্রী জেহব গভীর ধৈর্যের প্রতিমূর্তি, যিনি ঠান্ডা মাথায় সংসারটিকে পরম মমতা আগলে রেখেছেন। তাদের রয়েছে 2 কন্যা, এক হচ্ছে লিজা, অন্যটি হচ্ছে তে। দুজন 2 রকমের। তের রূপ বর্ণনায় ভাষা হারিয়ে যায়। সে হলো আকাশ থেকে নেমে আসা এক উজ্জ্বল তারা, যার মুখমণ্ডলের মায়ায় মুগ্ধ হয়ে কেউ অনন্তের পথে হারিয়ে যেতে পারে। তার অপরিসীম সৌন্দর্য জিহবকে শৈশব থেকেই ভীত করে রেখেছে। জিহব মাঝে মাঝে তের মুখের দিকে তাকিয়ে থেমে যান, মনে হয় মেয়ের মুখ যেন আয়নার মতো। তাই সে তেকে সর্বদাই পর্দার আড়ালে রেখেছেন, যেন সেই ভয়ঙ্কর সৌন্দর্য কারো মনে অস্থিরতা তৈরি না করে। তে নিজ মা বাবার প্রতি অগাধ শ্রদ্ধাশীল, বিনয়ী এবং ধর্মপরায়ণ, এমন এক মেয়ে যার মধ্যে শান্ত নদীর প্রবাহ বহমান। অন্যদিকে লিজা স্বভাবতই উচ্ছল চঞ্চল। সে কোনো নিয়ম কানুন মানার তোয়াক্কা করে না। তার চলবলনে বিক্ষিপ্ততা আর নিজস্ব স্বাধীনতা তাকে আলাদা চরিত্রে রূপ দিয়েছে। এইদিকে কিম নামজুন শহরের প্রভাবশালী অভিজাতদের মধ্যে প্রধান সারি নাম। ধন সম্পদের ভান্ডার এবং ক্ষমতার দাপট নিয়ে বিশাল সাম্রাজ্যের মালিক, যার দৃষ্টান্তস্বরূপ ঢাকার প্রাণ কেন্দ্রে বিস্তীর্ণ জমিতে গড়ে উঠেছে আলিশান এক বাংলো। তার জ্যেষ্ঠ পুত্র সাইনো। অন্যদিকে তার কনিষ্ঠ পুত্র হচ্ছে জিয়ন জাংকুক, যার বুদ্ধিমত্তা ও দৃঢ়তা ছোটবেলা থেকেই তাকে আলাদা করে তুলেছে। জাংকুকের জীবনের এক গভীর ক্ষত তার মায়ের চলে যাওয়া। মাত্র 8 বছর বয়সে তার মা হঠাৎ করে ঘর ছেড়ে চলে যান। পিতা তাকে বুঝিয়েছেন তার মা অন্য কারো হাত ধরে পালিয়েছে। সেই তিক্ততা থেকে জাংকুকের মনে তার মায়ের প্রতি এবং সমস্ত নারী জাতির প্রতি তীব্র ঘৃণা জমে ওঠে। এরপর মাত্র 10 বছর বয়সে সে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করে এবং নিজেকে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করে। আজ বহু বছর পর জাংকুক দেশের মাটিতে ফিরছে। জেকে টেক্সটাইল কোম্পানির আসল অধিকারী সে। নিজের হাতে আবার নিজের সাম্রাজ্যের হাল ধরতে সে ফিরছে, এক আত্মপ্রত্যয়ী এবং জেদি মন নিয়ে, যার জীবনে কোনো আপোষ নেই। বাড়ির পরিবেশে অদ্ভুত উচ্ছ্বাস বিরাজ করছে, কারণ জাংকুক ফিরে আসছে। জাংকুক সবার সাথে কুশল বিনিময় করে নিজের কক্ষে চলে যায়। রাতের বেলা আরএম জাংকুকের রুমে প্রবেশ করতে দেখতে পেল জাংকুক ল্যাপটপে কাজ করছে। সায়নো তো ওই দিকটা দেখছি, চিন্তা করিস না, কিন্তু বল এখন প্ল্যান কি? বিয়ে শাদী করবে না নাকি? ড্যাড, আজকেই তো আসলাম, এর মধ্যে মেজাজ খারাপ না করলে চলতো না? এভাবে টানা কয়েকদিন আরএম ইনিয়ে বিনিয়ে জাংকুককে বিয়ের কথায় উস্কাতে থাকলেন, কিন্তু প্রতিবারই জাংকুক কোনো না কোনোভাবে কথা ঘুরিয়ে বিষয়টি এড়িয়ে গেল বা রাগ দেখিয়ে চলে গেল। তোর জন্য একটা অফার ছিল, তুই যদি বিয়ে করতে রাজি থাকিস তাহলে জেকে টেক্সটাইলের সঙ্গে আমেরিকান কোম্পানি জে ফেব্রিক্সের জয়েন্ট ভেঞ্চারটা কনফার্ম হয়ে যাবে। হোয়াট, জেনুইনলি ড্যাড? হ্যাঁ, ওদের কোম্পানি ইনভেস্ট করতে চায়, তবে একটা কন্ডিশন আছে। উফ, এতদিন ধরে এটা নিয়ে কতটা সাফার করেছি জানো, কিন্তু যেটা বললাম সেটা বুঝেছিস তো? আমি তখনই কথা বলবো যদি বিয়ে করতে রাজি থাকিস। দিস ইজ রিডিকিউলাস ড্যাড, তুমি তোমার ছেলের সাথে ডিল করছো, উপায় নেই, কি করব। অবশেষে জাংকুকের বাবা জাংকুককে বিয়েতে রাজি করাতে সক্ষম হয়, কিন্তু জাংকুক একটা কন্ডিশন ধরিয়ে দেয়। মেয়ে হতে হবে নর্ম, ভদ্র, সুশীল, আমার কথায় উঠবে আর বসবে। ইউএসএতে থেকেছিস, তোর তো এমন মেয়ে পছন্দ হওয়ার কথা না? আর এই যুগে এমন মেয়ে পাবি না বললেই চলে। আচ্ছা ঠিক আছে, এমন মেয়ে হলে তুই তো বিয়ে করবি শিওর? ইয়েস ড্যাড, বিয়েটা শুধু ডিল কনফার্ম করার একটা মাত্র ওয়ে। বিয়ের পর ওই মেয়েকে এমনিতেই ডিভোর্স দিতে বাধ্য করব। জাংকুক মনে মনে দ্রুত হাসি দিয়ে এগুলো বলল। আরএম তার পুরনো বন্ধু সুগাকে কল করলো এবং জানালো তার এরকম একটা মেয়ে প্রয়োজন। সাথে সাথে সে উত্তরে বলল, তাহলে তো খোঁজার প্রয়োজনই নেই, এমন মেয়ে হলে তো নিঃসন্দেহে নিজের মেয়ের কথাই বলতে হয়। কি বলিস? তাহলে তো ছক্কা লেগেই গেল। তোর মেয়ে যদি আমার ঘরে আসে, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তে বিশ্ববিদ্যালয় থেকে এসে জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে তার বাবার বন্ধুর ছেলের সাথে। শুনি তার মন বিষণ্ণতায় ভরে গেল, কারণ সে আরো পড়াশোনা করতে চায় আর এত তাড়াতাড়ি তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কিন্তু সে বরাবরই বাবা মায়ের বাধ্য সন্তান। তে ভেবেছিল হয়তো লোকটার বয়স বেশি হবে
বা তার ভালো লাগবে না এমন কিছু। এরই মধ্যে তার সামনে জাঙ্কুকের একটা ছবি তুলে ধরে তের মা। আর ছবিটা দেখে তে থমকে যায়। এত সুদর্শন পুরুষ সে আর কখনোই দেখেনি। নীল চোখের অধিকারী জাঙ্কুক, যে চোখের মধ্যে তাকিয়ে থাকতেই তার কেমন যেন লাগছে। সে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। এই চোখের দিকে তাকিয়ে থাকা অসম্ভব তার পক্ষে। এই সুদর্শন লোকটার সাথে তার বিয়ে হতে চলেছে। তেকে রেডি করিয়ে জাঙ্কুকের পরিবারের কাছে নেওয়া হয়, অথচ জাঙ্কুক সেখানে আসে না। তের চোখ তো জাঙ্কুককে খুঁজছিল। জাঙ্কুকের বাবা তেকে দেখে আসার পর জাঙ্কুককে কল করে জানায়, যাকে দেখে এসেছি তুই দেখলে পাগল হয়ে না যাস। এই মেয়ে এই বাড়ির জন্য পারফেক্ট। এমন মেয়ে তো পুরো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। তোমার বলা হয়েছে মেয়ে যেমন চেয়েছি তেমন হলেই হবে। আমার আর কিছু জানার দরকার নেই। বিয়ে করাতে চেয়েছো, আই এগ্রি। আর কি চাও? আচ্ছা তুই শুধু মেয়ের একটা ছবি দেখ, তারপর না হয় তোর ওপিনিয়ন জানাবি। আমি কাহিনী বাড়াতে চাই না, বিয়ের কাজ শুরু করো। জাঙ্কুকের কাছে বিয়ে মানে একটা ডিল। ঘড়ির কাঁটা রাত 1টার ঘর ছুঁই ছুঁই। তে নিজ কক্ষে শুয়ে আছে, কিন্তু নিদ্রা তার চোখের পাতায় স্পর্শ করছে না। মনে যেন অজানা এক অশান্তি। বারবার এপাশ ওপাশ করতে করতে সে ভাবে, আজকে কি ঘুম আসবে না? ওকে দেখার পর থেকে সবকিছু যেন এলোমেলো লাগছে। খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে থেকে চার্জ থেকে ফোনটি খুলে হাতে নিল। জাঙ্কুকের ছবিটি খুঁজে বের করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কখনো ছবিটি জুম করে জাঙ্কুকের গভীর নীল চোখ দুটো খতিয়ে খতিয়ে দেখে, আবার কখনো দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাবা শুধু একটাই পিক দিল, আরো কয়েকটা দিতে পারতো না? ওয়েট, ওর নিশ্চয়ই ফেসবুক আইডি আছে। আঙ্কেলের ছেলে, সারনেম তো জিওনি হবে। সে দ্রুত ফেসবুক খুলে অনুসন্ধানে মগ্ন হয়ে যায়। একটু পরে সবার উপরে জাঙ্কুকের প্রোফাইল দেখে তের চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। বাবা ফেমাস! আচ্ছা উনি কি সেই জীবন জাঙ্কুক যাকে টিভিতে দেখেছি? ও তার মানে এই আঙ্কেলের ছেলে, সেই হট টপ বিজনেসম্যান জিওন জাঙ্কুক। সে সারা রাত বসে বসে জাঙ্কুকের ছবিগুলো দেখতেই থাকে। তার মন প্রাঙ্গণে আজ অনাবিল বাসন্তিক ছোঁয়া নেমে এসেছে। পরের দিন তে ভার্সিটি থেকে আসার সময় দেখতে পেল রাস্তায় হট্টগোল পড়েছে। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেছে। তে বরাবরের মতোই হাত মোজা পা মোজা পরে আছে, পরনে বোরকা। সে দেখতে পেল একটা যুবক একজন মধ্যবয়সী লোককে মারছে। আশেপাশে মানুষের কথা শুনে বুঝতে পারে লোকটা তার স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছিল, যেটা দেখে এই যুবক গাড়ি থেকে নেমে লোকটাকে শায়েস্তা করছে। যুবকটা শেষে মধ্যবয়সী লোকটাকে দিয়ে স্ত্রীর কাছে মাফ চাওয়ালো। তে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। এই মাঝে তার কানে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, এই যে ম্যাডাম, একটু রাস্তায় সাইড হয়ে দাঁড়ান, যে কোনো দুর্ঘটনা হতে পারে। সামনে তাকাতেই খেয়াল করলো এই তো সেই পুরুষ যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। জিওন জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের ডিপ ভয়েস এখনো তার কানে বারবার বাজছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হুঁশ ফেলে খেয়াল করলো সে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে, আর সামনে জাঙ্কুক নেই। সে নিজে নিজেই মুস্কি মুস্কি হাসলো। মনে মনে ভাবলো তার সাথে ভুল মানুষের বিয়ে হচ্ছে না, ঠিক মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। সে যেন জাঙ্কুকের প্রেমে আবারও পড়ে গেল। অবশেষে ঘনিয়েই আসলো তে আর জাঙ্কুকের বিয়ের দিন। ঢাকার এক অভিজাত হোটেলের ছাদ বাগানে আয়োজিত হয়েছে তে আর জাঙ্কুকের বিবাহ উৎসব। যদিও দেখা নিয়ে জাঙ্কুকের বিন্দু মাত্র আগ্রহ নেই, তার মনোযোগে বিয়ে নেই, আছে কেবল দায় মোচনের তাড়না। অন্য প্রান্তে বসে থাকা তে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তোলে। নিজের ভিতরের অস্থিরতা সামলাতে না পেরে ফিসফিস করে বলে ওঠে, ও আল্লাহ, শান্ত করো আমাকে। এমন অনুভব কখনো হয়নি, কাঁপছি আমি। অবশেষে তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বাসর রাতে তে শৈলে গাঢ় লাল লেহেঙ্গা, মাথায় ঘোমটা দিয়ে সে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর তে বলল, জাঙ্কুক বেটা, আসিস না কেন? আর কত ওয়েট করাবি বউকে? সে জানে না কি আছে সেই পুরুষের মধ্যে যা তার 3 দিনের ঘুম কেড়ে নিয়েছে। এমন সময় হঠাৎ দ্বার প্রাচীর কাঁপিয়ে জাঙ্কুক অন্তঃপ্রবেশ করলো। তার আগমন যেন নির্জন ঘরটিতে হঠাৎ অন্তর্দাহ সৃষ্টি করলো। সুগন্ধির প্রভাব তে নাকে পৌঁছাতেই সে চোখ বন্ধ করে নেয়। এদিকে জাঙ্কুক ঘরে প্রবেশ করেই আবেলে কামড় বসাতে বসাতে আর মোড়া ভেঙে ভাবলেশীন ভাবে ডিভানে বসে। তে চোখ খুলে ঘোমটার ভিতর থেকে জাঙ্কুককে আবছা আবছা দেখে। বাসর রাতে শেরওয়ানি রেখে ট্রাউজার টি শার্ট কে পরে আসে, অবাকে সুরে বলে ওঠে। খানিক পর জাঙ্কুক ডিভান থেকে উঠে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সো আর ইউ স্যাটিসফাইড নাও?
সরি, আমি মনে হয় স্প্যানিশ ভাষায় বললাম। না মানে আপনি খুশি না? জাংকুক বিড় করে বলল। আমার লাইফটাকে হেল করে জিজ্ঞাসা করছে খুশি কিনা। একটু থেমে জাংকুক নিজের রাগকে আর সংযত করতে না পেরে হাতে ধরা দুধের গ্লাসটি নিচে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে কাচের টুকরো সিটকে সারা করে ছড়িয়ে পড়ল। জাংকুক এবার গর্জে উঠে বলল, আমার স্বাধীনতা, আমার আনন্দ এবং আমার সব কিছু যা আমি লালন করতাম সব হারিয়ে গেছে, আর তার জন্য দায়ী তুমি। এনিওয়েজ, এই বিয়েটা শুধু একটা বোঝাপড়া ছাড়া কিছু না, তাই আমাকে নিয়ে হাজব্যান্ড ম্যাটেরিয়াল কোনো এক্সপেকটেশন রাখবেন না। ওয়েট এ মোমেন্ট, হোয়াই অ্যাম আই অ্যাড্রেসিং ইউ ফর্মালি? এই মেয়ে, বয়স কত তোমার? জাংকুকের এমন আচরণে তেজে শুধু বিরক্ত হলো এমন না, সাথে তার মাথায়ও তরতর করে রাগ জেগে বসলো। নিজের বউয়ের সাথে কিভাবে আচরণ করা উচিত সেটা না হয় জানে না, কিন্তু একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও কি জানা নেই এই লোকটার? জাংকুকের উচ্চারিত প্রতিটি শব্দ যেন ছুরির মতো তের হৃদয়ে বিঁধল। তে রাতে দাঁত চেপে বলে উঠল, আই এম 22 ইয়ার্স ওল্ড। আই এম থার্ড ইয়ার ফার্মাসি স্টুডেন্ট এট জগন্নাথ ইউনিভার্সিটি। এই হ্যালো, আপনার বায়োডাটা কেউ শুনতে চায় নাই। যতটুকু জিজ্ঞাসা করেছি ততটুকুই বলবেন। আর হ্যাঁ, তুমি আমার থেকে 6 বছরের ছোট বাচ্চা মেয়ে। আই ডোন্ট নো হোয়াট মাই ফ্যামিলি সি ইন ইউ। আপনার যখন এতই সমস্যা তাহলে বিয়ে কেন করলেন? একটা মেয়ের লাইফ নষ্ট করার মানে কি? আমি তোমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। এই বিয়েটা শুধুমাত্রই ফ্যামিলি ডিল। তবুও তুমি যদি চাও আমরা একসাথে রাতে বিছানায় সময় উপভোগ করতে পারি ডার্লিং। মাফ করবেন, আমি আপনাকে আপনার কথাগুলো ভেবে দেখার অনুরোধ করছি। বাংলাদেশের মেয়েদের সম্পর্কে আপনার ধারণা কি? আমরা আমাদের আত্মসম্মানকে অত্যন্ত মূল্য দিই। অদ্ভুত, আমি কি তোমাকে অপমান করেছি? আচ্ছা, বাসরাতে তাহলে কি করে? যদিও তোমার মতো মেয়ের সাথে আমার ঠিক যাবে না, তাই এসব নাটক বন্ধ করো, বুঝেছো? এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। এটা বলে মুখ ঘুরে নিল সে। ভদ্রভাবে কথা বলুন, আমারও ইচ্ছে নেই আপনার সাথে ঘুমানোর। ইয়া, নাও গেট আউট। আর হ্যাঁ, আই নেভার ওয়ান্ট টু সি ইউর ফেস কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। তের কর্ণধারে কথাটা এসে পৌঁছাতেই অজানা ব্যথায় তার চোখের পাতা ভিজে গেল। তার হৃদয়ের ক্ষত তীব্র হয়ে উঠল। এক মুহূর্তেই তার সম্মানের প্রতিটি শিখা নিভিয়ে দেওয়া হয়েছে। তাই নিশ্চুপ হয়ে পাশের কক্ষে চলে গেল। ঘরের বিছানার নিঃশব্দে শুয়ে থাকা তের চোখ থেকে বেদনাময়ী নোনা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। যাকে নিয়ে অগণিত স্বপ্ন ছিল, অপরিসীম খুশির আশা ছিল, আর আকাঙ্ক্ষার শেষ ছিল না, সে সমস্ত কিছু মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মানুষের চেহারার সঙ্গে যে তার মন বোঝা যায় না, এই সত্য আজীবন তে হৃদয়ে অমোচনীয়ভাবে গেঁথে থাকবে। তে সারা রাত কেড়িয়ে যায়, নির্ঘুম রাত কাটে তার। পরের দিন রাতে ডিনার টেবিলে ভাবছি এখন থেকে জেকে হাউসে থাকবো, অফিসে যেতে সুবিধা হবে। তোকে তো হানিমুনের কথাটা জিজ্ঞাসা করবো ভাবছি, তবে যাই হোক, তুই যা ভালো মনে করিস। যাচ্ছিস কবে? কাল কি? তাহলে তেকেও নিয়ে যাস। তে তোর স্ত্রী, তোর সঙ্গে সঙ্গে থাকাই শ্রেয়। পরে দুজনেই মার্সিডিজ গাড়িতে চড়ে জেকে হাউস নামক বাংলোতে পৌঁছালো। জাংকুক গাড়ি থেকে নেমেই ড্রাইভারের দিকে চাবি ছুঁড়ে দিয়ে বলল, পার করে রেখো। এরপর গুপ্ত কোর দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তে গাড়ির দরজা খুলতে তার চোখে পড়লো বিশাল এক শীষমহল, অর্থাৎ কাচের তৈরি একটা সুবিশাল বাড়ি। বাড়িটির চারপাশে কয়েক একর জুড়ে কোনো বসতি নেই। বাড়িটিতে আধুনিকতার ছোঁয়া থাকা সত্ত্বেও নাম ফলকটা পুরনো যুগের কারুকার্যে করা। বোধহয় এটাই জাংকুকের পছন্দকে আলাদা করে তুলেছে। তে ঘরে ঢুকতে দেখলো জাংকুক ইতিমধ্যে পোশাক বদলে ল্যাপটপ নিয়ে বসছে। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। একটু অপেক্ষা করুন, ফ্রেশ হয়ে এনে দিচ্ছি। আমি যখন তা চাইবো ঠিক তখনই তা দিতে হবে। আমার মুখের উপর কথা বলা আমার পছন্দ না। এই কিছুটা বিস্মিত হলো, কোনো রকম কিছু না বলে নিচে গিয়ে জাংকুকের জন্য কফি বানিয়ে উপরে নিয়ে চলে আসলো। জেকে হাউসে আসার পর থেকেই জাংকুকের অত্যাচার শুরু হয়ে যায় তের উপর। শুরুটা ছিল গায়ে কফি ফেলা দিয়ে, তারপর তেকে প্রতিটা মুহূর্তে কাজের মধ্য দিয়ে কষ্টে ভরিয়ে রাখলো জাংকুক। যদিও কাজ করতে তের কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই কাজগুলোর মধ্যে কোনো শান্তি ছিল না, শুধু ছিল কষ্ট আর যন্ত্রণা। ক্লান্ত হয়ে পড়তো তে, কিন্তু তারপরও জাংকুকের হুকুম মেনে চলতো। তারপর একের পর এক তের অপছন্দের কাজ করতে থাকলো, যেমন ওয়াইন খাওয়া, সিগারেট টানা, গভীর রাতে বাড়ি ফেরা, এমনকি তে জ্বরে কাঁপছিল তখনও জাংকুক তেকে হুকুম জারি করে কাজ করিয়েছে। সব ঠিক ছিল, কিন্তু
তারপর তের গায়ে হাত পর্যন্ত জাঙ্কুক তুলল। তের জন্য এই পরিস্থিতি এখন সহ্য হয়ে গেছে। স্বামী বলে তার কিছুই করার নেই, সেই সঙ্গে জননীর কঠোর নিষেধাজ্ঞাও রয়েছে। অথচ মনের গভীরে অপমানের আচর প্রতিটি মুহূর্ত তার আত্মায় ছুরির মতো আঘাত করে চলেছে। জাঙ্কুক প্রতিদিন সকালে অফিসে যায় আর রাতে নেশায় মাতাল হয়ে বাড়ি ফিরে আসে। এত কিছুর পরও যখন জাঙ্কুক দেখলো তে যাচ্ছে না তাকে ছেড়ে, তখন সে মেয়ে বাসায় আনলো তেকে দেখানোর জন্য। তে বাইরে জাঙ্কুকের দরজায় নক করছে আর কেঁদে কেঁদে বলল, জাঙ্কুক প্লিজ এমন কিছু করবেন না। জাঙ্কুক হঠাৎ জ্বলে উঠল, খুব লাগছে না তোমার? তোমার বারবার বাধা দেওয়া আমার বিরক্তি বাড়িয়ে তুলেছে, তোমাকে থামানোর ব্যবস্থা করছি। তেয়ের হাত শক্ত করে ধরে এক ঝটকা টান দিল, অন্য হাতে শাড়ির ভিতর দিয়ে পিছন দিক দিয়ে কোমর এমনভাবে চেপে ধরলো যেন জাঙ্কুকের প্রতিটি আঙ্গুল তেয়ের কোমরের মাংসে গেঁথে যাচ্ছে। এই খেসকা টানে সে তেয়েকে ঠোঁটের কাছে এনে দাঁড় করালো। এবার জীবন জাঙ্কুকের 440 ভোল্টের বেস্ট চুমু খাবে সুইটহার্ট, এই বলে তেয়ের ঘোমটার উপর থেকে অত্যাচার শুরু করলো। নিভু নিভু আলোতে তেয়ের চেহারা জাঙ্কুকের কাছে স্পষ্ট না। তার ঠোঁট তেয়ের ঠোঁটের উপর চেপে ধরলো। কাপড়ের বাধা না থাকলে সে তেয়ের ঠোঁট পুরোপুরি নিজের দখলে নিয়ে নিত। এটাই তেয়ের জীবনের প্রথম চুম্বন। জাঙ্কুক দীর্ঘ 5 মিনিটের চুম্বন শেষ করে তেয়েকে ছেড়ে দিতেই সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। এই সামান্য কেসে তোমার সহ্য শক্তি এভাবে ভেঙে পড়লো, আর তুমি কিনা জীবন জাঙ্কুকের লাইফ পার্টনার হতে এসেছো। অতঃপর জাঙ্কুক মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিল, তারপর ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিল, তারপর ঘরে এসে বিছানায় লুটিয়ে পড়লো। রাত গড়িয়ে পড়তেই তের জ্ঞান ফিরে আসে। সে মেঝে থেকে উঠে দৌড়ে জাঙ্কুকের কক্ষে গেল। জাঙ্কুককে ল্যাপটপে কাজ করতে দেখে হাঁপাতে হাঁপাতে বলে, ওই মেয়েটা কখন চলে গেছে? আর বলুন না আপনি কিছুই করেননি। আমার ফুরফুরে মনটাকে বিষণ্ণ করতে এসো না। আর ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে। আই কান্ট ইমেজিন যে কি হয়েছে। শেষ দুটো বাক্য তের সর্বশেষ অংশটুকু নিভে গেল। কষ্টের ভারে তে টু শব্দ করলো না, নিশ্চল পায়ে অন্য রুমের দিকে চলে গেল। মনে কষ্ট নিয়ে আসে অশ্রুরুদ্ধ সে। তার হাত ব্যথা টনটন করছে। কোমরে জাঙ্কুকের আঙুলের চাপে কালো দাগ ছোপ পড়ে গেছে। এভাবে প্রতিদিন জাঙ্কুক নতুন নতুন মেয়েদের নিয়ে কক্ষে ঢোকে। কিছুদিন তে তাকে আটকানোর বৃথা চেষ্টা করে, কিন্তু শেষে সে বুঝতে পারে এসবের মধ্যে কোনো লাভ নেই। তে এখন সয়ে গেছে, অবশ হয়ে গেছে। জাঙ্কুক তেকে দেখিয়ে দেখিয়ে ধূমপান করে, মদ খায়, মেয়েদের সঙ্গে আলোয় ঢুকে যায়, কিন্তু তে নিশ্চুপ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। একবারও কি আমাকে ভালোবাসা যায় না? এইসব প্রশ্ন তের মনে ভিড় করতে লাগলো। জাঙ্কুকের একটা ইচ্ছে, তে যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু তে এহেন কাজ করবে না। গাছের শিকড় যেমন পচে যায় কিন্তু মাথা নোয়ায় না, ঠিক তেমনই সে মাকে কথা দিয়েছে স্বামীকে ভালো রাখার। তাই নদীর জল শুকিয়ে খাক হয়ে গেলেও জায়গাটা ধরে রাখতে হবে। তেকে নিশ্চুপ থাকতে দেখে জাঙ্কুক বিরক্তির সুরে মনে মনে বলে ওঠে, ওর মন কি পাথরের? এত কিছু পরও কেন ছেড়ে যায় না? ভাঙবে তবু মস্কাবে না। আমি যদি ডিভোর্সটা দিতে পারতাম, শুধু বাবাকে দেওয়া কথার খেলাপ করতে পারছি না। উফ, এই মেয়ে ডিভোর্স দেয় না কেন? আমি তো মরবই, সাথে এও। আজকে সন্ধ্যায় জাঙ্কুক বাড়িতে ফিরে আসতেই বাইরে প্রকৃতি তার সঙ্গে তাল মিলিয়ে তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছে। জাঙ্কুক রুমে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি নিস্তব্ধ অন্ধকারে ডুবে গেল। রেগে ক্ষুব্ধ হয়ে কালো কোটটা খুলল। এইদিকে তে অন্ধকারে জাঙ্কুককে দেখতে না পেয়ে পাশের রুম থেকে এসে জানালা বন্ধ করবে বলে জানালার কাছে এসে দাঁড়ায়। তার ধারণা জাঙ্কুক 9টার আগে ফিরবে না, তাই আজ নিজেকে ঘোমটার আড়ালে লুকানোর প্রয়োজন মনে করেনি। সন্ধ্যার আবছা আলোয় জানালার পাশে কারো ছায়ামূর্তি দেখে জাঙ্কুক কিছু বলার আগেই হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বিদ্যুতের ঝলকানিতে তের মুখটি মুহূর্তের জন্য আলোকিত হলো। প্রকৃতির সুনিপুণ হাতে আঁকা শিল্পকর্ম জাঙ্কুকের সামনে জীবন্ত হয়ে উঠল। মুহূর্তে জাঙ্কুকের শরীরে অজানা স্রোত বয়ে গেল। সেই মুখ দেখে তার সমস্ত অস্তিত্ব স্তব্ধ হয়ে গেল। দৃষ্টি আটকে আছে তের দিকে। মনে হলো আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। একটু পর বিদ্যুৎ ফিরে এলে জাঙ্কুক বাস্তবে ফিরে এলো। জাঙ্কুক এখন তের সর্বাঙ্গ দেখছে। তের কালো রেশমের শাড়ির মধ্যে তার ফর্সা মুখশ্রী আরো বেশি দ্যুতিময় মনে হলো। এক ভুবন মোহিনী তার সামনে দাঁড়িয়ে আছে, পূর্ণিমা রাত্রির ন্যায় উজ্জ্বল, অথচ তাতে রহস্যের কোনো কমতি নেই। তের চোখের গভীরে সমস্ত জগতের মাধুর্য বন্দী। এমন সৌন্দর্য এতদিন আড়ালে ছিল, কিভাবে এই সুপ্তারা আজ ভূমিতে অবতর্ণ হলো। জাঙ্কুকের চোখ যেন মুগ্ধ হয়ে বলে উঠল, তুমি স্বর্গীয় সৌন্দর্যের মূর্ত প্রতীক, মুগ্ধ নয়ন বিহারিণী। তোমার চোখ রহস্যময় সবুজ বনানীর মতো, তোমার কেশ ঢেউ খেলানোর সাগরের মতো, তোমার ত্বক মাখনের মতো মসৃণ,
তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল, তুমি সুভাষিনী, এক অনন্যা। তের গালে, ঠোঁটে, গলায় বৃষ্টির বিন্দুগুলো মুক্তোর মতো জলজল করছে। ঝড় থেমে গেছে, কিন্তু মৃদু অনিলে তের খোলা এলোমেলো চুলগুলো ঢেউয়ের মতো উঠছে। লম্বা চিকন গড়নের মেয়েটি হঠাৎ জাঙ্কুককে দেখে হতভম্ব হয়ে গেল, অথচ এইদিকে তের প্রতিটি শিরা উপশিরা জাঙ্কুকের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছে। জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো এই দৃষ্টিতে তেকেই দেখে যাচ্ছে। প্রায় অনেকটা সময় পর জাঙ্কুকের মুখ থেকে শ্বাসরুদ্ধকর স্বরে বেরিয়ে এলো, কে তুমি? তে বিস্ময়ে নরম গলায় জবাব দেয়, তে। তে শব্দটি বাতাসের কণাগুলোকেও চিরে গিয়ে তীরের মতো সরাসরি জাঙ্কুকের বুক ভেদ করে তার হৃদয়ে গিয়ে পৌঁছায়। মনে হলো কেউ যেন সত্যি সত্যি জাঙ্কুকের বুকে একটি তীর ঢুকিয়ে দিল। তুমি প্লিজ ঘুমটাটা দাও তে, প্লিজ। আমার চোখ ঝলসে যাচ্ছে, আমি আর তোমার দিকে তাকিয়ে থাকতে পারছি না। তোমার রূপের আগুন আমার দৃষ্টিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, প্লিজ মুখ ঢেকে রাখো তে। তে দ্রুত মুখে ঘুমটা টেনে রাশ ভারী কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি আপনি আজ এত তাড়াতাড়ি ফিরে আসবেন, তাই ঘুমটাটা দেইনি। কিন্তু কি হয়েছে আপনার, এমন কেন বলছেন? জাঙ্কুক গভীর দীর্ঘ শ্বাস ফেললো, কিচ্ছু হয়নি তে, কিচ্ছু না। তুমি আমার কাছে এসো না প্লিজ, আমি নিঃশেষ হয়ে যাব। তে ধীরে ধীরে দূরে সরে গেল। তার মনে অজানা ভাবনা জাগলো, জাঙ্কুক তো আজ মদও খায়নি, কিন্তু ওর কণ্ঠস্বর এত অন্যরকম কেন শোনাচ্ছে? জাঙ্কুক তাড়াহুড়ো করে গোসল করতে চলে গেল। বুকের ভেতর আগুন জ্বলছে। ঝর্ণার তীব্র ধারাতেই ঠান্ডা পানি তার তপ্ত শরীর ছুঁয়ে গেল। চোখ, ঠোঁট, সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গেল। মনের উত্তেজনা এক বিন্দু কমল না। কাচের ঝাপসা পর্দায় বারবার তের মুখটাই ভেসে আসছে, সেই মুখ যা আজ তার সমস্ত চিন্তাকে আচ্ছন্ন করে ফেলেছে। গোসল শেষ করেও জাঙ্কুকের মনে শান্তি মিলল না। শরীরের ক্লান্তি মুছে গেল, মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে তা থামানো অসম্ভব। প্রতিটি মুহূর্তে তের মুখ, তার ঠোঁট, তার চোখের গভীরতা সবকিছুই জাঙ্কুককে গ্রাস করে ফেলেছে। সেই মায়াবিনী অসম্ভব সুন্দর তরুণী জাঙ্কুকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার চেহারার সৌন্দর্য, তার উপস্থিতি জাঙ্কুকের মনের গভীরে ছাপ ফেলেছে। জাঙ্কুক চোখ বন্ধ করলেই তের অবয়ব স্পষ্ট ফুটে ওঠে। তে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ঘুমটা দিয়ে নিচে আসতে দেখলো জাঙ্কুক রান্নাঘরে রান্না করছে। এ কি, আপনি কিচেনে কি করছেন? এখনই এদিকে আসুন। আমার একটু দেরি হয়ে গেল বলে আপনি রান্না করতে শুরু করে দিলেন? আমার বেশি সময় লাগবে না, আপনি সরে বসুন। জাঙ্কুক কিঞ্চিত হেসে তের কাছে এসে তার মুখের ঘুমটা তুলে দিল। সকালবেলার প্রথম রোদ যেন তের রূপে লুকিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের হাতছানি। জাঙ্কুক ঢোক গিলে হেসে বলল, এই নিন কফি, আমার মহারানী ভিক্টোরিয়া। তে অতিরিক্ত আশ্চর্য হয়ে কিঞ্চিত হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। যে মানুষটি তাকে এত কাল ধরে অশান্তি ও অত্যাচারে জর্জরিত করেছে, হঠাৎ করে তার আচরণে এই কেমন পরিবর্তন? তার সামনে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক যেন অপরিচিত এক সত্তা। মশা ঢুকে যাবে তো মহারানী, আর এখন থেকে আপনার ঘুমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চাঁদকে আমি রাতের পাশাপাশি দিনের আলোতেও দেখব। তারপর তীর দিকে খানিক তাকিয়ে হঠাৎ করে জন ডনের একটি উক্তি উচ্চারণ করলো, ফর গডস সেক হোল্ড ইউর টোন অ্যান্ড লেট মি লাভ। বাক্যটি শুনে তীর বুকের ভেতরটা কেঁপে উঠল। জাঙ্কুক আবার বলল, যাও যাও, ডাইনিং টেবিলে বসো। আজকের ব্রেকফাস্ট জীবন জাঙ্কুকের তরফ থেকে। তীর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, স্বপ্নই। এখন খেয়ে নিন ম্যাডাম। তে আরো বেশি আশ্চর্য হয়ে গেল। তে খেতে শুরু করতেই জাঙ্কুক বলে উঠল, আমার বউ তো দেখছি খুব স্বার্থপর, একবার আমাকে খাওয়ার কথাও জিজ্ঞাসা করলো না। তে ভুরু উঁচিয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক তখন তে ঠোঁটের পাশে টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, চলো খাইয়ে দাও আমাকে। বলে নিজেই তের হাতে চামচ ধরিয়ে খেতে শুরু করে। খাওয়া শেষ করে জাঙ্কুক উচ্ছ্বাসিত হয়ে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এসো। তের মনে তখন একরকম কৌতূহল দোলা দিতে থাকে। জাঙ্কুক তের হাত ধরে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোমার ইগো ট্রেনার, আর হচ্ছে শেফ, আর তোমার ফ্যাশন আর্টিস্ট। শোনোতে, আমি চাই না তোমার উপর কোনো ধরনের চাপ থাকুক। ওরা এখানে থাকবে যেন তুমি একটু শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারো, আর আমি তো সবসময় তোমার পাশেই আছি। তে একটু চোখে মুখে বিরক্তির ছাপ রেখে সবার পানে তাকিয়ে বলে, ইউ আর ফ্রি অল টু লিভ নাও। I apologize for taking up your time by calling you here. কথা শেষ করে তে দ্রুত উপরে চলে গেল। সেই সাথে জাঙ্কুকও চলে গেল উপরে। কি হলো, কি সমস্যা আপনার বলুন তো? কি হয়েছে আপনার হঠাৎ করে? এক রাতের মধ্যে আপনি কিভাবে পরিবর্তন হয়ে গেলেন? আচ্ছা, তোমাকে সবকিছু বলছি।
আসলে আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি তোমার সাথে অন্যায় করছি আর তুমি আমাকে অভিশাপ দাও, আর সেই অভিশাপের ফলস্বরূপ আমি একটা অদ্ভুত শাস্তির সম্মুখীন হচ্ছি। চতুর্দিকে আমাকে ঘিরে ধরেছে, নৃশংসভাবে আমার শরীরকে ক্ষত করছে। আমি অনুভব করছি আঘাতের প্রতিটি মুহূর্ত, আর ছুরির আঘাত সরাসরি আমার অন্তরে ঢুকছে। আমি চিৎকার করছি, কিন্তু আমার কণ্ঠস্বর গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে। যন্ত্রণায় কাতর হয়ে কান্না আর ক্ষত বিক্ষত শরীর নিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমার সমস্ত অস্তিত্ব সেই অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে, যেখানে কোনো উদ্ধার নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। এরপর হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে বুঝতে পারি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি এতদিন। স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু আমি তোমাকে শর্টকাটে বললাম। তে কথাগুলো শুনে মনে মনে আওড়ালো, আমি শুধু দেখবো এই নাটক আপনি কতদিন চালাতে পারেন। আমি এখন কিচ্ছু বলবো না। একদিন আপনার সামনে তুলে ধরবো সমস্ত স্মৃতির আয়না, যেখানে প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়কে আঘাত করবে তীক্ষ্ণ কাঁটার মতো। তখন বুঝবেন প্রিয়জনের হাত থেকে পাওয়া আঘাতের বিষ কতটা গভীরে প্রবেশ করে, কতটা নিঃশব্দে হৃদয়কে রক্তাক্ত করে। এখন থেকে আমি আপনার প্রতি একজন সাধারণ স্ত্রীর মতোই ব্যবহার করব। এই মিথ্যে অভিনয়ের জালে পুরনো সবকিছু ভুলে গেলে চলবে না। তে সন্দেহান দৃষ্টিতে প্রশ্ন ছড়ে দিল, স্বপ্নটা কি এতই ভীতিকর ছিল যে আপনাকে অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করেছে? জাঙ্কুক কথার বেগ ঠিক রাখার চেষ্টা করে শব্দ জোরে খাটিয়ে বলল, অনেক ভয়ঙ্কর ছিল জানো, আর একটু হলে তো মরেই যেতাম। এইসব এখন বাদ দাও, আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো রাইট? না করিনি। না আপনাকে ক্ষমা করতে পেরেছি, না আপনার হঠাৎ এই বিশাল পরিবর্তন মেনে নিতে পারছি। এখন আপনার কথার নেগেটিভ জবাব দিয়েছি বলে আপনি যদি আমার গায়ে হাত তুলতে চান, না দে, আর কখনো না। আমি স্বপ্নের মতো বাস্তবে অমর শাস্তি পেতে চাই না। তোমার গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না। যদি পৃথিবী বিলীন হয়ে যায়, তবু আমি তোমার সৌন্দর্যে একটুকু দাগ পড়তে দিব না দে। তুমি জানো না, তুমি আমার হৃদয়ের অমূল্য রত্ন। তোমার মাধুর্যে সারা বিশ্ব হেরে যাবে। প্লিজতে, আমি মনের গভীর অন্তঃস্থল থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই তো ভুল বলো। অলসো আমি তো তোমার স্বামী, আর তুমি চাও তো আমাকে শাস্তি দিতে পারো। এইটাই সবসময় মনে রাখি যে আপনি আমার স্বামী। তাছাড়া শাস্তি তো তাকে দেওয়া যায় যাকে ভালোবাসা বা ঘৃণা করা যায়, কিন্তু আপনার প্রতি আমার কোনো অনুভূতিই নেই। বলেই বিছানা থেকে উঠে জাঙ্কুকের পাশ থেকে দরজা থেকে বেরিয়ে যায়। এতদিন সবকিছু সহ্য করার কারণ একটাই, জাঙ্কুক তার স্বামী। জাঙ্কুক মেঝে থেকে উঠে বিছানায় বসে দেয়ালে ঝুলানো সমুদ্রের একটি ক্যানভাসের দিকে তাকিয়ে অনাদর মুখে বলে, কি করলে তোমার হৃদয়কে স্পর্শ করতে পারিতে? রাতেতে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। জাঙ্কুক দরজার কাছে দাঁড়িয়ে তেকে দেখতে থাকে। তার চোখে তীর প্রতিটি নড়াচড়ায়, প্রতিটি শুকনো অঙ্গভঙ্গিতে আঁকড়ে রয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে পরেতে সন্নিকটে গিয়ে চিনিটা তার হাত থেকে নিয়ে তের চুল আঁচড়াতে শুরু করে। তে কিছুটা অবাক হয়ে পেছনে ফিরতে চাইলে জাঙ্কুক বলে ওঠে, পেছনে ফেরো না, আমি আশ্রয় দিচ্ছি। তে কিছু বলবে তার আগেই জাঙ্কুক বলে ওঠে, তুমি আজ থেকে আমার রুমে ঘুমাবে। বুঝলাম না, আমি কিন্তু মোটেও সিরিয়ালের নায়িকাদের মতো সোফায় ঘুমাতে পারবো না। কে বলছে তোমাকে সোফায় ঘুমাতে? এখন থেকে তুমি আর আমি একসাথে ঘুমাবো। ঠিক আছে, আমি যাচ্ছি বেডে ঘুমোতে। এদিকে জাঙ্কুক খুশিতে গদগদ করে জলদি বিছানায় গিয়ে বসে তের কাছে এগোবে। এরই মধ্যে তে বলে, দেখুন আমি কিন্তু ঘুমাতাম না এখানে, আপনি বলেছেন তাই ঘুমাচ্ছি। তাই আমি এই পাশটায় ঘুমাবো আর আপনি ওই পাশটায়। এটা কি সিনেমা মনে হয় তোমার? আমি আমার বউয়ের সাথে ঘুমাবো। তে উত্তরে ভুরু যুগল কুচকায়। জাঙ্কুক কিছুটা বেসামাল হয়ে বলে, আরে এত রেগে যাচ্ছ কেন? এখন ঘুমানোর কথা বলে নিত পরে আর কি। আচ্ছা গুড নাইট। এই বলে পাশ ফিরে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। তার মুখের অদ্ভুত বেচার মতো অভিব্যক্তি দেখে তে ঠোঁটের কোণে হাসি ফোটে, কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে সেও শুয়ে পড়ে। তে গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে তার মনের মাঝে অসন্তোষ জমে উঠেছে। ধুর, আজও মনে হয় আমার ঘুম আসবে না। আর আমার বউটাও কিরকম, স্বামী না ঘুমিয়ে এভাবে ছটফট করছে আর তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, কিন্তু ওর ওই পাশে মুখ ফিরিয়ে ঘুমানো লাগে। আই কান্ট ওয়েট টু সি ইউর ফেস বেবি। তারপর ধীরে ধীরে চুপি সারে তের পাশে বিছানায় শুয়ে পড়ে। পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অর্থাৎ তেকে দেখে সমস্ত ক্লান্তি অবসন্নতা মুহূর্তে দূর হয়ে গেছে। সকালবেলাতে ধীরে ধীরে চোখ মেলতেই জাঙ্কুক তার পাশে হাস্যজ্জ্বল চোখে তাকিয়ে আছে। তের হঠাৎ চোখে পড়তে সে আচমকা লাফ দিয়ে ওঠে। আপনি আপনি এখানে কি করছেন?
জানি না ঘুমের মধ্যে এখানে চলে এসেছি। ঘুমের মধ্যে কি আমাকে ডেঙিয়ে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছেন? হ্যাঁ, আসতেও পারি। তা আপনি ঘুম থেকে উঠলেন কখন? এই তো তুমি ওঠার খানিক আগে। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আসছি। জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়ায়, কিন্তু মনে মনে বলতে থাকে ঘুমালামই না, আর কি ফ্রেশ হতে যাব। নাস্তা করার সময় জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, তোমার কেমন ছেলে পছন্দ? আমার দিনদার ছেলে পছন্দ। জাঙ্কুক কিঞ্চিত হেসে মনে মনে বলে ওঠে, দিনদার ছেলে? তাহলে আমার নামাজ পড়তে হবে তের মন জয় করার জন্য। শুধু তের মন কেন, আগে তো আল্লাহকে খুশি করতে হবে, না হলে আমার তের মন গলিয়ে দেবে কে? জাঙ্কুক তের কাছ থেকে তের ভালো লাগা মন্দ লাগা সবটা জেনে নেয়। তারপর সে নিজেকে ওইভাবে সাজানোর চেষ্টা করে যেভাবে তে চায়, যাতে তের মন সে জয় করতে পারে। এরপর জাঙ্কুক তের বাবা মাকেও নিজের বাড়িতে নিয়ে আসে। তের বাবা মার সাথে তের কাজিন এবং নিজের বোনও আসে। পরের দিনই তে তার বোন এবং বাবা মায়ের সাথে একটু বাইরে যায় ঘুরতে। আর তখনই তের মুখটা বাহিরের একটা লোক দেখে ফেলে, এক ফুচকাওয়ালা। পরের দিনই তে টিভিতে দেখতে পেল ওই ফুচকাওয়ালার নৃশংস মুখখানা কেউ হত্যা করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। জাঙ্কুক ছলে বলে কৌশলে তের কাছে আসার বারবার চেষ্টা করতে থাকে, আর তে যেভাবেই হোক জাঙ্কুককে এড়িয়ে চলে যায়। এদিকে তের বাবা মা আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। রাতে তে আয়নার সামনে দাঁড়িয়ে তে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ করে জাঙ্কুক এসে চিনিটা নিয়ে তার চুলগুলো আঁচড়াতে শুরু করলো। আপনি যে এই কদিন অফিসে যাননি, কোনো প্রবলেম হবে না? আর আজকেও তো গেলেন না। না, কোনো প্রবলেম হবে না, ভাই সব সামনে নিচ্ছে তো। আর এখন কি আমার অফিসে যাওয়ার সময় নাকি? এখন তো আমার বাচ্চা পয়দা করার বয়স, অলরেডি 29 যান। আমরা কি নতুন একটা সোলকে পৃথিবীতে আনতে পারি? এটা বলে জাঙ্কুক তেকে ঘুরিয়ে কোমর শক্ত করে জড়িয়ে নিজের দিকে টেনে আনলো। চোখে দুষ্টুমি নিয়ে বলল, কামন। এরপর তে ঠোঁটে চুমু খেতে যাবে, ঠিক তখনই তে হঠাৎ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে কয়েক কদম পিছিয়ে গেল। আপনার মুখ আঠা দিয়ে লাগাতে ইচ্ছে করছে। আল্লাহ কিছু আটকায় না। আর যদি আমার পাশে ঘুমানোর সাহস করেন, খবর আছে। এই যা, এমন বিশ্রী শাস্তি কেউ দেয়, তাও কিনা নিজের আপন স্বামীকে। সারা রাত নিজেকে সামলানোর জন্য একটু ডোজ তো নিয়েই যায়। এই কথা বলি সে তেকে ঘুরিয়ে নিয়ে চোখে মুখে ঠোঁটে ঝটপট করে কয়েকটা চুমু খেয়ে নিল। তে হতভম্ব হয়ে মুখ কিঞ্চিত করে হা করে জাঙ্কুকের পানে তাকিয়ে রইল। এভাবে হা করে থেকো না সুইটহার্ট। আবার কিন্তু জাঙ্কুক হেসে মনে মনে পুনরায় বলল, তবে আজকে রাতে আমার বউয়ের যে ঘুম আসবে না, সেই ব্যবস্থা করে দিয়েছি। টাটা যান বলে প্রস্থান করলো। অথচ তে বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, আমার কি ওকে গালি দেওয়া উচিত? জাঙ্কুকের বাচ্চা, উফ, আজ আমার ঘুম একেবারে হারাম করে দিল রে। এই বলে লজ্জায় বাঁশ দিয়ে মুখ ঢেকে ফেলতে। তবে রাত গভীর হলে মুখে দিল তার সাপের নিজেকে বলল, একটা কথা মনে রাখবেন জাঙ্কুক, ভাঙা কাজ কখনো নিখুঁতভাবে জোড়া লাগানো যায় না। জাঙ্কুক তের কাছে আসার কোনো সুযোগ মিস করে না। রাতে বিছানায় শুয়ে জাঙ্কুক ফোন স্ক্রল করতে করতে হঠাৎ তের দিকে দৃষ্টি দিল। আয়নার সামনে দাঁড়িয়ে তে নিজের ত্বকে ময়েশ্চারাইজার মাখছে। এই দৃশ্য দেখে জাঙ্কুক মৃদু হেসে বলল, আমার বউ এমনিতেই চাঁদের টুকরো, এসব দাও ভালো কথা, তবে উল্টো পাল্টা কিছু দিয়ে আবার চেহারা 12টা বাজিও না। তেমন কিছু না বাবা, এটা না দিলে চেহারার 12টা না 24টা বেজে যাবে। তে বিছানায় এসে মাথা ঝুঁকিয়ে এ কথাটা বলল। জাঙ্কুক কিঞ্চিত হেসে তের দিকে গভীর চোখে তাকালো, তারপর বলল, তাই? এটা বলেই হঠাৎ হ্যাঁচকা টানে তেকে বিছানায় শুয়ে দিল। তারপর তে শৈলের উপর উঠল, তের মুখের দিকে ঝুঁকে পড়ল। জাঙ্কুকের চোখে রোমান্টিক আগুনের ঝলক আর কণ্ঠে সম্মোহনী সুর নিয়ে বলল, হাউ ডাজ ইট ফিল বেব? আমার না এখন অনেক কিছু করতে ইচ্ছা করছে তে, আপনি শুধু একবার পারমিশন দিন। তের গাল লজ্জায় লাল হয়ে গেল। বলে বাবালে, আমার বউয়ের গাল লজ্জায় ব্লাশ করছে। এবার তের লজ্জা যেন সীমা অতিক্রম করে। চারপাশে কোথাও মুখ লুকানোর উপায় না দেখে শেষমেশ জাঙ্কুকের প্রশস্ত বুকের উষ্ণ আশ্রয়ে নিজের মুখ লুকিয়ে নিল। তার নিঃসংশয় ভঙ্গি জাঙ্কুকের হৃদয়ে অদ্ভুত প্রশান্তি এনে দিল। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে একরকম পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলল। যখনই লজ্জা পাবে সরাসরি আমার বুকের মধ্যে মাথা গুঁজে দেবে মহারানী। যান, একটা কাজ করতে পারি, শার্টের বোতামগুলো খুলে দিই, তাহলে তুমি আরো গভীরভাবে আমার বুকে মিশে যেতে পারবে। তে থমকে ঢোক গিল। তার স্বামীর এমন বেপরোয়া কথাগুলো তার বুকের ধুকপুকানি আরো বাড়িয়ে দিল। আরে, মুখ তুলতে গেলে কেন? আমার বউ তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। চলো চলো, মুখ লুকাও বলে ডান হাত দিয়ে তের মাথা নিজের বুকে চেপে ধরে অন্য হাতটি ধীরে ধীরে তের পিঠের নিচে ঘুরিয়ে নিয়ে তাকে গভীরভাবে আঁকড়ে ধরলো। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাঙ্কুক বলে উঠল, তে, বলো না তুমি আমাকে ভালোবাসো?
মন থেকে না বললে শুনেও কি শান্তি পাবেন? তার মানে এখনো মনের ভেতর জায়গা হলো না আমার। আর কতদিন লাগবে? বলবো কখনো হয়তো। জাঙ্কুকের মুখের ভাব মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আমি বুড়ো হয়ে গেলে? হতেও পারে। যখন আমরা দুজনে বয়সের ভারে নিয়ে যাব, যখন আপনার হাতে লাঠি থাকবে আর আমার চুল পুরোপুরি সাদা, তখন আপনাকে এই 3টি শব্দ বলবো। তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছ তে। ধৈর্য ধরুন জাঙ্কুক সাহেব, ধৈর্যের ফল সবসময় মিষ্টিই হয়। ধৈর্য তো ধরছি মহারানী, না হলে এতদিনে এক বাচ্চার বাবা হয়ে যেতাম। আমার কিন্তু রাগ হয়েছে। আচ্ছা, রাগ করতে হবে না, হয়েছে। ঘুমাবো আমি। তো ঘুমাও না এভাবেই। তারপর দেখে শক্ত করে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, এখন থেকে এভাবেই ঘুমাবে। তোমাকে হার্ডলি জড়িয়ে ধরে ঘুমাবো। শুভরাত্রি আমার অর্ধাঙ্গিনী। জাঙ্কুকের উষ্ণ আলিঙ্গন ধীরে ধীরে তার হৃদয়ের সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে শুরু করলো। জাঙ্কুককে থামানোর চেষ্টা করলো না, তবে নিজের হাত দুটো জাঙ্কুকের চারপাশে রেখে তাকে আঁকড়েও ধরলো না। কিন্তু জাঙ্কুকের শক্ত আলিঙ্গন, তার গভীর ভালোবাসার অনুভূতি তীর হৃদয়ে অজানা প্রশান্তি এনে দিল। যখনই জাঙ্কুক আর একটু তের ঘনিষ্ঠ হতে চাইলো, তখনই তে আবার দূরে সরে গেল। এবার জাঙ্কুক বিরক্তি নিয়ে বলে উঠল, তুমি আমাকে এত শাস্তি কেন দিচ্ছ তে? শাস্তি? আপনাকে তো কোনো শাস্তি আমি দিচ্ছি না। তুমি আমার স্ত্রী, অথচ এক মুহূর্তের জন্য তোমাকে নিজস্বভাবে আমার করে নিতে পারিনি। নিজেকে বারবার আমার থেকে দূরে সরিয়ে নাও, এটা কি কম শাস্তি? এবার দীর্ঘ শ্বাস ছেড়ে জাঙ্কুকের শুরু থেকে শেষ পর্যন্ত সব অত্যাচারের কথা জাঙ্কুককে বলল। জাঙ্কুক এবার নিজেই অনুশোচনায় ভুগতে লাগলো। আসলেই তো তার কিছুই করেনি, যতটা জাঙ্কুক থেকে কষ্ট দিয়েছে। জাঙ্কুক নিজের কোমরের বেল্ট খুলে নিজে নিজেকে শাস্তি দিতে থাকে। জাঙ্কুক থামুন, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? হে আল্লাহ, থামুন বলছি। তের কণ্ঠস্বর আতকে ক্ষত বিক্ষত হলো, কিন্তু জাঙ্কুক যেন অনন্ত শূন্যতা হারিয়ে গেছে। তের কথা তার কর্ণকুহরে পৌঁছালো না। তার চামড়ার নিচে লুকিয়ে থাকা ব্যথাগুলো উদ্দাম বন্যার মতো বেল্টের প্রতিটি আঘাতে বাইরে আসছে। প্রহারের প্রতিধ্বনি চারপাশের নিস্তব্ধতাকেও ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এক সময় জাঙ্কুকের হাত ধরার চেষ্টা করলো, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হলো। জাঙ্কুকের এই প্রহার কি তের জন্য, নাকি নিজের অপরাধ বোধের নিষ্ঠুর শাস্তি? 11 মাসের তের কষ্টের ভারকে সে নিজের শরীরে ধারণ করার চেষ্টা করছে। তের ভিতরের স্নায়ু বিদীর্ণ হলো। জাঙ্কুক মানুষ না অমানুষ, তাতে তার কিছু আসে যায় না। জাঙ্কুক তার, একান্ত তার। কিন্তু এই আঘাতের তাণ্ডব দেখে তের হৃদয়ের সমস্ত রক্ত হিম হয়ে গেল। পশুর ন্যায় নিজেকে মেরে কি প্রমাণ করতে চাইছেন আপনি? ড্রামা বন্ধ করুন বলে জাঙ্কুকের হাত থেকে বেটি দ্রুত ছোঁ মেরে নিলতে। জাঙ্কুক চুপচাপ চিরন্তন কষ্টে মাথা নিচু করে ছাদে চলে গেল। তে চোয়ার শক্ত করে বেলটি আঁকড়ে ধরে। তে ফুসতে ফুসতে শ্বাসের সঙ্গে ধারালোভাবে বলল, আপনার জন্য আর এক ফোঁটা পানির কণাও খরচ করতে দেব না জাঙ্কুক সাহেব। এই রূপটা তো অনেক আগে আপনাকে দেখানো উচিত ছিল, কিন্তু প্রেমের মোহে ডুবে নিজের অতীত ভুলতেই বসেছিলাম। আর নয়, এবার আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। না, ঠিক তেমন ভাবে নয়, যেমন ভাবে আপনি আমাকে আঘাত করেছেন। আমি তো আর আপনার মতো নিষ্ঠুর নয় যে আপনাকে শারীরিকভাবে আঘাত করব। পেশেন্ট ইজ দ্য বেস্ট ওয়েট। ধৈর্য ধারণ করেছি, এবার দ্বিতীয়টি প্রয়োগ করার সময় এসেছে। 11 মাসের কষ্ট আমি এত সহজে ভুলবো না জাঙ্কুক। প্রতিটি মুহূর্তে আপনাকে বুঝিয়ে দেব ভালোবাসার মানুষের অবজ্ঞা কতটা নির্মম শাস্তি হতে পারে। এইদিকে জাঙ্কুক তীব্র নিঃশ্বাস ফেলে চাঁদকে উদ্দেশ্য করে সে বলতে থাকে, আমি আর শুধু তোমার সৌন্দর্যে মুগ্ধ নই, তোমার প্রতিটি গুণে, প্রতিটি অভিব্যক্তিতে ভালোবাসায় ডুবে যাচ্ছি। তে পৃথিবীর কাছে তুমি হয়তো একজন মানুষ মাত্র, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবী। এইদিকে তেও বিছানায় হাঁসফাঁস করতে থাকে। তার কিছুতেই ঘুম আসছিল না। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক রুমে চলে আসে, এসে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই তে নিজে জাঙ্কুকের ক্ষত স্থানে এক প্রকার জোর করে মলম লাগিয়ে দেয়। তে আনমনে ভাবতে থাকে, আমি যদি আপনাকে একটু শাস্তি না দিই তাহলে যে বড্ড ছোট হয়ে যাব। এর পরের 2 দিন তে জাঙ্কুকের সঙ্গে বিশেষ কোনো কথা বলল না। সংক্ষিপ্ত হ্যাঁর মধ্যে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকলো। এই রকম জাঙ্কুককে উপেক্ষা করেই চলল। জাঙ্কুকও বুঝে নিয়েছে এটা কেবল উপেক্ষা নয়, বরং এক শুকনো শাস্তি, যাতে সচেতনভাবে প্রয়োগ করছে। কারণ তে জানে জাঙ্কুক তার অনুপস্থিতি সহ্য করতে পারে না। সেখানে একই ছাদের নিচে থেকেও নৈশব্দের দেয়াল তুলে দেওয়া তার জন্য নিরাদক যন্ত্রণা। বহুবার জাঙ্কুক কাছে আসার চেষ্টা করেছে, কথোপকথনের পথ খুলতে চেয়েছে, কিন্তু তে তেমন কোনো প্রতিক্রিয়া পায়নি। আজ 12 এপ্রিল তে বিছানায় বসে মনোযোগ দিয়ে বই পড়ছিল। একটু পরেই 12টায়
টং করে শব্দ হলো। ঠিক তখনই পেছন থেকে গভীর মধুস্বর ভেসে এলো, হ্যাপি অ্যানিভার্সারি বেগম সাহেবা। তে কিছুটা হতভম্ব হয়ে হাসতে হাসতে বলল, ইস, আমার তো একেবারে মনে ছিল না। তে হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। তে ব্যাগটা খুলে দেখতে পেল একটা লাল টকটকে গোলাপের মতো পোশাক। এত সুন্দর ড্রেস, সত্যি অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? যাও এক্ষুনি পরে এসো। এখন? হ্যাঁ, অ্যানিভার্সারির গিফট। তুমি কি অন্যদিন পড়তে চাও? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি কিছুক্ষণ পরে আসছি। জাঙ্কুক আলতো হেসে পাশের কক্ষে চলে গেল। তারপর সে নিজে রেডি হয়ে বৈঠকখানায় গিয়ে একবার পুরো আয়োজনটি পরখ করলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। বৈঠকখানাটি জাঙ্কুক নিজ হাতে সাজিয়েছে। এইদিকে তে কক্ষ থেকে বেরিয়ে দোতলার করিডোরে পা রেখে ধীর গতিতে সামনে এগিয়ে আসছে। জাঙ্কুক অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে, একবারের জন্য চোখের পলক ফেলল না। নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে গেছে সে। লাল গাউনটি যেন শুধুমাত্র তের জন্য তৈরি করা হয়েছে, তার আকর্ষণীয় দেহবিন্যাসে একদম নিখুঁতভাবে মানিয়ে গেছে। হে রেড রোজ। তারপর তের হাত দৃঢ়ভাবে নিজের মুঠোয় আবদ্ধ করলো জাঙ্কুক। ধীরে ধীরে তেকে নিয়ে এগিয়ে এসে বৈঠকখানার এক কোনায় রাখা এক বিশাল সিংহাসনের সামনে দাঁড়ালো। সিংহাসনটি ছিল খাঁটি সোনার তৈরি। সিংহাসন? জি, আপনার জন্য। এবার বসুন প্লিজ। তে আর কিছু না বলে সিংহাসনে বসে পড়লো। সে বসতেই জাঙ্কুক শ্রদ্ধায় হাঁটু গেড়ে তার পায়ের সামনে বসলো। এক হাতে তার পোশাকের প্রান্ত আলতো করে তুলে এক জোড়া প্রসাদীয় জুতো পরিয়ে দিতে লাগলো। জুতার ফিতে ঠিক করতে করতে জাঙ্কুক মৃদু স্বরে বলল, আমি যেন সোনার পাকে হীরার প্রলেপে আচ্ছাদিত করছি। আপনার আগমনের চারপাশে শুভ্র আলোকোৎসাহে ছড়িয়ে পড়েছে বেগম সাহেবা। ওহ, একটা জিনিসের কম পড়ে গেছে সুইটহার্ট। আবার কি? ওয়েট। তেকে দাঁড় করিয়ে সে একটা বাক্স খুললো। বাক্সের ভিতর থেকে একটা হীরার নেকলেস বের করে তের গলায় পরিয়ে দিল, যার মূল্য প্রায় $350 মিলিয়ন। আর সেই হীরার মাঝখানে অপূর্ব শুকনোতায় উৎকীর্ণ ছিল তেকুক লেখাটি। এগুলো কেন জাঙ্কুক? এটি আমার চিরন্তন নিবেদনের প্রতীক প্রিয়তমা। আমরা দুই আত্মা একত্রিত, একটি একক ছন্দে বাঁধা। তে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে আর মনে মনে ভাবলো, এই মানুষটাকে আমি সত্যিই চিনতে পারছি না। কিভাবে ওকে ঘৃণা করব আমি? এত প্রেমের পরও কি কোনো মেয়ে ঘৃণা করতে পারে? আপনাকে ভালোবাসতে না পারলেও ঘৃণা করা অসম্ভব। তীর ভাবনার মাঝে জাঙ্কুক এক বড় তোড়া নিয়ে তীর সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তে হেসে ফুলটা গ্রহণ করলো, তারপর দুজনে কেকটা কাটলো। শেষ দিকে জাঙ্কুক তের কাছে ডান্সের অফার করলো হাত বাড়িয়ে দিয়ে। অতঃপর তে আর নিষেধ করলো না। দুজনে একসাথে নাচ করতে লাগলো গানের সাথে সাথে। এক মুহূর্তের নিস্তব্ধতা তাদের ঘিরে ধরলো। একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে তাদের হৃদয়ের তালে ভালোবাসার সুর বেজে উঠলো। জাঙ্কুক আর তের মধ্যে সৃষ্ট ক্ষুদ্র দ্রুতটি অদ্ভুত উত্তেজনায় পরিণত হলো। দুজনেই ঢোক গিলে একে অপরকে শীতল দৃষ্টিতে প্রত্যক্ষ করলো। হঠাৎ জাঙ্কুক নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে তের ঠোঁটে একে একে অবিরাম চুম্বন করলো। দুজনেই চোখ বন্ধ করে নিল। তেও হয়তো এই চুমুর জন্য অপেক্ষা করছিল। তার নিঃশ্বাস গভীর হলো। জাঙ্কুক তেকে দু হাতে শক্ত করে ধরে তের উপরের উষ্টে নিচের উষ্টে বারংবার নিজের ঠোঁটের মধ্যে আয়ত্ত করে নিল। প্রতিটি চুম্বনে তার আত্মা তের মধ্যে মিলিয়ে যেতে চাইছে। তের হাত দুটি দেয়ালে চাপা দিয়ে জাঙ্কুক তার শরীরের প্রতিটি অংশে নিজেকে গভীরভাবে আঁকড়ে ধরলো। তের শরীর উত্তেজনায় জ্বলে উঠল। জাঙ্কুকের সুগন্ধির ভ্যানিলা, চন্দন কাঠ আর মিষ্টি ফুলের সুবাস দিয়ে চারপাশে ছড়িয়ে পড়তি অদৃশ্য মোহতাকে জাঙ্কুকের দিকে টেনে নিল। জাঙ্কুক ক্ষণকাল তার নিজের ডান হাতে তের একটি হাত দেয়ালে চেপে ধরে, বাম হাতে কোমর পেঁচিয়ে ধরে তাকে আরো কাছে টেনে নিজের উদরের সাথে মিশিয়ে নিল। তাদের দেহের উষ্ণতা একে অপরের সাথে মিশিয়ে যাচ্ছিল আর জাঙ্কুক এই গভীর চুম্বনে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলল। কিন্তু তের শরীরে ধীরে ধীরে অস্বস্তি ভর করলো, কারণ জাঙ্কুকের চুম্বন ক্রমেই আরো গভীর ও তীব্র হয়ে উঠল। হঠাৎ তীক্ষ্ণ ব্যথার অনুভব করে তের চোখে জল চলে এলো। ব্যথার সে অনুভূতি তার অন্তরের গভীরে ছড়িয়ে পড়ল। এদিকে জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। তে ঠোঁটের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে সে। তে ঠোঁটের কোণায় রক্তের ক্ষীণধারা বেয়ে নামতে শুরু করলো। তে অসহায়ভাবে তাকে দূরে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। জাঙ্কুক তার বদ্ধ উন্মাদনায় মুক্ত। শেষমেশ অসহ্য ব্যথার তীব্রতা বেড়ে ওঠায় তে সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। জাঙ্কুক ঘোর লাগা চোখে তের দিকে তাকিয়ে
বলে উঠল, কি হয়েছে জান? আপনি কি মানুষ? আর একটু হলেই তো আমি দম বন্ধ হয়ে মারা। তবে তেকে শেষ কথাটি শেষ করার সুযোগ না দিয়ে জাঙ্কুক দৌড়ে এসে তেকে নিজের বুকে আঁকড়ে ধরলো। গভীর নিঃশ্বাস ফেলে বলল, একবার বলেছি না এইসব কথা আর কখনো বলবে না। ছাড়ুন আপনি। রক্ত বের হচ্ছে আমার ঠোঁট থেকে। কই দেখি। জাঙ্কুক দেখতে পেল তার নরম ঠোঁটের এক অংশ ছিঁড়ে রক্তিম হয়ে গেছে, অথচ এক ফোঁটা অপরাধ বোধ জাঙ্কুকের চোখে প্রতিফলিত হয়নি, বরং মুহূর্তকাল নীরব থেকে সেই ক্ষত বিক্ষত ঠোঁটটি আবার তার ঠোঁটের মধ্যে নিয়ে নিল। এবার আলতো কোমলতায় চুম্বন করলো, যেন এই চুম্বনের গভীরতায় সে দিয়ে রাখে ধুয়ে ফেলতে পারে। জাঙ্কুক একটু পরে ঠোঁট ছিঁড়ে মধুর মোহনীয় গলায় বলল, একটু পরে ওষুধ লাগিয়ে দেবো সোনা, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি জানো এই ব্যথা তোমাকে একবার নয় 1000 বার সহ্য করতে হবে। বিকজ whenever you are with me I will hold you so deeply that this pain will one day turn into a mysterious pleasure. এই হতভাগ যন্ত্রণার মুহূর্তে জাঙ্কুক তার কাছে আশ্রয় হয়ে উঠবে ভেবেছিল হয়তো এক বিন্দু মমতা ঝরবে তার চোখ থেকে। জাঙ্কুকের নেশায় নুয়ে থাকা চোখের দৃষ্টি তেকে বুঝিয়ে দিল, এখন এখানে থাকা মানে নিজের সমস্ত সত্তাকে অনুগ্রাসনের অনুমতি দেওয়া। সে আর দেরি না করে পলায়নের প্রয়াস নিল, কিন্তু জাঙ্কুক বাহু এক ঝটকায় তাকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। তে শ্বাসের ভারে ক্লান্ত গলায় বলল, জাঙ্কুক কি করছেন আপনি? তার কণ্ঠে লজ্জার সংশয় মিশে একাকার হয়ে গেল। জাঙ্কুক তে ঠোঁটে আঙুল রেখে গম্ভীর স্বরে বলল, চুপ, একদম চুপ। জাঙ্কুক হঠাৎ তার উপরে উঠে নিজেকে তার উপর আরোপ করলো। তার উত্তপ্ত নিঃশ্বাসে সে তের মুখে মুড়িয়ে পড়লো। তের শরীর অনিচ্ছায় কেঁপে উঠল, গলা কাঁপিয়ে সে বলেই ফেলল, জাঙ্কুক আমি কিন্তু আপনাকে শাস্তি দিব, সত্যি বলছি, এখনো থামতে বলছি। জাঙ্কুক ঘোর গলায় ফিসফিসিয়ে বলল, মঞ্জুর। নিঃশব্দ উষ্ণতায় সে তের গলায় মুখ ডুবিয়ে দিল। তার ঠোঁট বারবার তের গলার বাবার ছুঁয়ে গেল। প্রতিটি চুম্বনে এক খণ্ড ভালোবাসার সুর আঁকা হলো। তে চোখ বুঝে নিল, তার শ্বাস দীর্ঘ ও ভারী হয়ে উঠল। জাঙ্কুকের স্পর্শে তার সত্তার প্রতিটি স্তর গড়ে দিতে লাগলো। তের চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তবে এ জল কষ্টের নয়, পরম শান্তির। তার ঠোঁট তীর তীর করে কাঁপছে, আর শরীরের প্রতিটি কোষে অচেনা মধুর শিহরণ খেলে যাচ্ছে। তারপর জাঙ্কুক তের গলার ডান পাশে চুম্বনের অধিকার প্রতিষ্ঠা করলো, এমন ভাবে যে সেই স্থানটি শুধুই তার। প্রতিটি স্পর্শে বিদ্যুৎ প্রবাহের মতো প্রবল আবেগ ছুটে বেড়ালো তের সারা শরীর জুড়ে। কিছুক্ষণ পর জাঙ্কুক গাঢ় নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, নিজে কোটটিকে খুলে ছুঁড়ে ফেললো, টাই আলগা করলো, আর কবজির খড়িটি খুলে টেবিলে রাখলো। এই ফাঁকে তে পালাবার ক্ষীণ প্রচেষ্টা করলো, দ্রুত সোফা থেকে উঠতে গেল, কিন্তু জাঙ্কুক আগে আঁচ করেছিল, তাই এক টানে তের চুলের রাবার ব্যান্ড খুলে দিল। এরপর তের হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে নিল, এমন ভাবে যেন দু শরীরের মাঝখানে একটুকু ফাঁক না থাকে। তার কানে গুজে রাখা ফুলটি খুলে নিয়ে টেবিলে রাখলো। তারপর পেছন থেকে তের চুল সরিয়ে নিল সে। তার ঘাড়ে একের পর এক চুম্বনের বন্যা বইয়ে দিল। প্রতিটি স্পর্শে শরীর জুড়ে অদ্ভুত অনুভব জেগে উঠল। জাঙ্কুকের নিঃশ্বাস আগুন হয়ে তের ঘাড় বেয়ে নেমে যাচ্ছিল। দিশেহারা শিহরণে কাঁপতে কাঁপতে তে বলে উঠল, জাঙ্কুক প্লিজ থামুন না, প্লিজ থামুন। জাঙ্কুক তের কথায় আরো আনন্দের গভীরে ডুবে গিয়ে তার ঘাড়ে একের পর এক আবেগময় গভীর চুম্বন এঁকে দিল। তের শরীর ভারী হয়ে যাচ্ছে, প্রতিটি স্পর্শে সে যেন একেবারে অবশ হয়ে পড়ছে। নিঃশ্বাসের গতি দ্রুত থেকে দ্রুততম হয়ে উঠছে। তের মনে হলো নিজেকে জাঙ্কুকের হাত থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই। জাঙ্কুক দু হাতে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকলো। দুজনের শরীর এক হয়ে ঘেমে গেল। তে উত্তেজনায় ডুবে গিয়ে জাঙ্কুকের হাঁটুতে তার হাত শক্ত করে চেপে ধরলো, এমন ভাবে যে তার নখের আঁচড় প্যান্ট ভেদ করে জাঙ্কুকের শরীরে প্রবাহিত হয়ে গেল। এক সময় জাঙ্কুকের হাঁটুতে তীব্র ব্যথা অনুভূত হলো, তবে প্যান্টের রং কালো হয়, রক্তের চিহ্ন দৃশ্যমান হয়নি। জাঙ্কুক উত্তেজনায় কাতর হয়ে তীব্র শ্বাস ছেড়ে বলল, উফ। তারপর সে মধুর হাসি দিয়ে তেকে আরো কাছে টেনে নিল। মনে হচ্ছে দুটো শরীর এক হয়ে মিলিয়ে যাবে, অথচ জাঙ্কুক তের পেছনের জিপটার সামান্য ক্ষতি তার মুখের সমস্ত উত্তেজনা হারিয়ে গেল। হঠাৎ জাঙ্কুক চিৎকার করে উঠল তে বলে। তার চিৎকারে তে চমকে উঠে চোখ খুলে ফেললো। কি হয়েছে জাঙ্কুক? তোমার পিঠে লাল হয়ে গেছে কেন? এমন হলো?
আমার কেমন যেন অস্থির লাগছে। এটা কেন হলো তে? কিন্তু দাগ হবে কেন, আর আসবি বা কোথা থেকে জানি না তে। তবে এটা নিশ্চিত কিছুক্ষণ আগেও ছিল না। তুমি যখন শাড়ি পরা ছিলে তখন আমি স্পষ্ট দেখেছি ত্বক সম্পূর্ণ স্বাভাবিক ছিল। হঠাৎ এমন র্যাশ হলো কেন? আপনি শান্ত হন, কিছুই হয়নি। এই পোশাক তো সচরাচর পরি না, হয়তো সেজন্য র্যাশ হয়েছে, তেমন কিছু গুরুতর নয়। না তে, এটা কেন হবে, কেন থাকবে? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। জানো, সেদিন যখন তোমার আঙুল কেটে গিয়েছিল আমার মনে হয়েছিল আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, অথচ তোমার বাবা মায়ের সামনে কিছুই প্রকাশ করতে পারেনি। আর আজ এই দেখ, উফ, আমার সহ্য হচ্ছে না। আমি ওষুধ নিয়ে আসি। না না, ওষুধে কাজ হবে না, ডাক্তার লাগবে। আপনি কী সব বলছেন জাঙ্কুক? একটু পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আর ঠোঁট থেকেও তো রক্ত বের হয়েছিল, তখন তো এতটা উদ্বিগ্ন হননি। এখন কেন এমন করছেন সেটা আলাদা। ঠোঁটের দাগটা আমার ভালোবাসার প্রতীক। জাঙ্কুক এক প্রকার পাগলের ন্যায় তারপর তে শরীরের র্যাশ ঠিক করে সে বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর তে শান্তির ঘুম ঘুমালো। জাঙ্কুক আর ঘুমাতে পারল না। সে উঠে অন্য রুমে চলে গেল। জাঙ্কুক তার বাড়ির প্রতিটি কর্নারে কর্নারে ক্যামেরা রেখেছে, শুধুমাত্র বাথরুম ছাড়া। তাদের ইউনিভার্সিটির বিশেষ মুহূর্তের ভিডিও ক্লিপ বের করে সে ল্যাপটপে বারবার প্লে করতে থাকে। তারা যখন একে অপরের কাছে এসেছিল তখন তের মুখভঙ্গি, দেহের আকার ভঙ্গি সবকিছু জাঙ্কুক শুকনো চোখে দেখতে থাকে। একবার না, দুইবার না, বারবার, একদম ভোর পর্যন্ত দেখতে থাকে সেই ক্লিপ। তের শরীরের উন্নত জায়গাগুলো যেন জাঙ্কুকের মুখস্থ হয়ে গেছে। সে যেন তের নেশায় আসক্ত হয়ে গেছে। এমনকি জাঙ্কুক তের ফোনে এমন সিস্টেম করে দেয় যেন তের ফোনে কোনো কল বা মেসেজ আসলে সেটার নোটিফিকেশনও জাঙ্কুকের কাছে চলে আসবে। এদিকে তে মনে মনে ভাবলো, ইউনিভার্সিটিতে আপনাকে সায় দিয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি সবকিছু ভুলে গেছি। আপনাকে কষ্ট না দিলেও অন্তত জ্বালাতে তো পারবো। এরপরে শুরু হয় তের জ্বালানো জাঙ্কুককে। জাঙ্কুকের কাজের সময় টিভির সাউন্ড বাড়িয়ে দেওয়া, গোসলের সময় পানি বন্ধ করা, জাঙ্কুককে দিয়ে কফি বানানো, ঘরের কাজ করানো, যখনই সুযোগ পায় জাঙ্কুককে দিয়ে করায়। আর এদিকে জাঙ্কুক মাথা নত করে সেগুলো করার চেষ্টা করে। জাঙ্কুক নিজেও বুঝতে পারছে এগুলোতে ইচ্ছে করে করছে ওকে জ্বালানোর জন্য, ওকে শাস্তি দেওয়ার জন্য। কয়েকদিন ধরে জাঙ্কুক গভীর রাতে বাড়ি ফিরছে। আজ তার ব্যতিক্রম হলো না। রাত 11টা পেরিয়ে বাড়ির চৌকাঠে পা রাখলো সে। এসে ওয়াশরুমে ঢুকলো। এদিকে তে আর মনে ভাবতে লাগলো, ভেবেছিলাম তার নিজের জ্বালিয়ে তাকে ফাঁসাবো, কিন্তু উপায় কি? রাস্তাটা তো আর তার দেখাই পাওয়া যায় না, অথচ ঘরের বউ যে তাকে কতটা মিস করে সেটা কি সে জানে? ফ্রেশ হয়ে ফিরে আসার পর চুপচাপ বিছানায় বসে ল্যাপটপ খুলে কাজে ডুবে গেল। তে পাশে এসে বসে বসে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্ত মিশানো গলায় বলল, আপনি আজও নিয়ম মানেননি, সব কাজ আমাকে একা সামলাতে হয়েছে। তাহলে তুমি কি চাও, অফিস ফেলে ঘরের কাজ করি? ওসব ছাড়ুন, আগে বলুন তো এত কি কাজ আপনার যে আজকাল আপনার দেখাই পাওয়া যায় না? মিস করো, এটা তো সরাসরি বললেই পারো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? জাঙ্কুক কথা শেষ করে আবারও ল্যাপটপে মনোযোগ দিল, কিন্তু তে এখনো তার দিকে তাকিয়ে রইল। তে এবার বিরক্তির চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে জাঙ্কুকের 1 বছর আগের কৌশলটির পুনরাবৃত্তি শুরু করলো। কোমর আর পায়ে চাপ দিতে দিতে অসহায় ভঙ্গিতে বলল, উফ, কি যন্ত্রণাই না হচ্ছে। জাঙ্কুক ল্যাপটপ থেকে চোখ তুলে বলল, কোথায় ব্যথা হচ্ছে? পেইন কিলার খেয়ে নাও। বেটা, আমি তো ভেবেছিলাম তোকে দিয়ে পা টেপাবো, আর তুই কি না আমাকে ঔষধ খেতে বলছিস? এরপর নিজেকে সামনে নিয়ে খানিকটা নাটকীয় ভঙ্গিতে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আহ। তারপর 2বার কাশির অভিনয় করে ফিরে বলল, ইস, কেউ যদি একটু পায়ে মাসাজ করে দিত তাহলে হয়তো এই অসহনীয় ব্যথাটা খানিকটা কমতো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে এক ঝলক বিস্ময়ে চমকে উঠল। মুখে কোনো কথা ফুটল না, বরং ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখা ফুটে উঠল। হাসছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? আর কোথাও ব্যথা করছে না? হ্যাঁ করছে, কোমরেও ভীষণ ব্যথা। আজ সারাদিন এত কাজ করেছি তাই হয়তো। জাঙ্কুক হাসি চেপে মনে মনে বলল, তোমার শাস্তি দেওয়ার টেকনিকটা ভালোই বোঝা যাচ্ছে বেবি, কিন্তু তুমি জানো না এই শাস্তিই আমার বড় শান্তি। তোমার এত কাছে আসার সুযোগ তো চেয়েছিলাম। জাঙ্কুক ল্যাপটপের কাছ থেকে উঠে দাঁড়িয়ে অলিভ অয়েল নিয়ে এসে তের সামনে দাঁড়ালো। তারপর গভীর গলায় বলল, I want to feel something you have never felt before. পালঙ্কের উপরের অংশে মাথা টেকিয়ে সামনের দিকে পা ছড়িয়ে বসে আছে তে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসে। তে ডান পা তুলে নিজের কোলের মধ্যে রাখলো। তারপর গভীর দৃষ্টিতে সেই পায়ের দিকে তাকিয়ে রইল। পায়ের মসৃণতা, ফর্সা আভার, সৌন্দর্যে তার চোখ আটকে গেল। এমন সুন্দর যে কারোর মনে অজানা উত্তেজনা তোলা দিতে বাধ্য। অন্য
কেউ হলে হয়তো বিষাক্ত সাপের মতো ছোবল দেওয়ার চেষ্টা করত, কিন্তু জাঙ্কুক তো স্বামী, জোর করে কিছু করা বা স্ত্রীর মনোযন্ত্রণায় অবতীর্ণ হওয়া তার জন্য শোভন নয়। তদুপরি মনের অন্তর্নিহিত উত্তেজনাগুলো নিয়ন্ত্রণের অভূতপূর্ব সংগ্রাম হয়ে দাঁড়ালো। তে কিছুক্ষণ চুপচাপ লক্ষ্য করলো জাঙ্কুকের চাহনিতে এমন কিছু রয়েছে যা তাকে নাড়া দিল। অবশেষে ধৈর্য হারিয়ে নরম গলায় বলে উঠল, এই আপনার ম্যাসাজের স্টাইল, এভাবে তাকিয়ে থাকা? জাঙ্কুক মাদক মেশানো কণ্ঠে বলল, মেয়াই, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, শুরু করুন। তের অনুমতি পেয়ে জাঙ্কুকের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসির আভা ফুটে উঠল। হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে নিখুঁতভাবে মাসাজ শুরু করলো। তার আঙুলগুলো স্ত্রীর দেহের উষ্ণতায় মৃদু চাপ দিচ্ছে, যেখানে প্রতিটি স্পর্শে তার অস্থির মন প্রশান্তি লাভ করছে। জাঙ্কুকের স্পর্শে যে স্নেহের কোমলতা, তা তের হৃদয়ে অজানা শিহরণ ছড়িয়ে পড়ল। তার প্রতিটি শ্বাস জাঙ্কুকের হাতের ছোঁয়ায় নতুন করে জেগে উঠল। জাঙ্কুক তপ্ত শ্বাস ছেড়ে তের পা সামান্য উঁচু করে স্নিগ্ধভাবে তার পায়ের পাতায় আলতো চুম্বন দিল। তে শিহরণে কেঁপে উঠল। পা সরাতে চাইলে জাঙ্কুক তার পা বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরল। তে নির্বাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। স্বামীর বুকে তার পা রাখা এ কেমন অনুরক্তির প্রণয়। তের ভিতরে অজানা অনুভূতির তোলপাড় চলছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তের পা নামিয়ে আবার নিজের কোলের মধ্যে রাখলো। তারপর হাতে তেল মেখে তের পায়ের উপর অত্যন্ত স্নিগ্ধতার সাথে মালিশ করতে লাগলো। অবাধ উত্তেজনায় তে তার পা সরিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক তের পা আঁকড়ে ধরে মৃদু হাসি দিয়ে তার শাড়ির কিছুটা উপরে অংশে তুলতেই তে দ্রুত পায়ে সরিয়ে নিল। তার নিঃশ্বাসের তীব্রতা বেড়ে গেল আর অস্পষ্টভাবে তের মুখ থেকে বেরিয়ে এলো, জাঙ্কুক। অথচ জাঙ্কুক ধীরে ধীরে তের কোমরের দিকে এগিয়ে গেল, তার চোখে মাদকতাময় আলো। তারপর অমৃত ভরা স্বরে বলল, শুয়ে পড়তে। তে হঠাৎ করেই নিজেকে জাঙ্কুকের হাতে সমর্পণ করে দিল। তার স্পষ্ট নির্দেশনায় তে ঘুরে অন্য পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক কোমর হাতে তের কোমরের শাড়ির সীমানা আলতোভাবে সরিয়ে দিল। শিশির বিন্দুর মতো শীতল, উজ্জ্বল আর সতেজ তার উন্মুক্ত কোমর। সে দৃশ্য দেখে জাঙ্কুকের বুকের ভেতর অদ্ভুত এক চাহিদা জাগ্রত হলো। জাঙ্কুক ডান হাতে তর্জনী ও মধ্যমা দিয়ে অতি শুকনো স্পর্শে তের কোমরের সোহাগী বাঘটিকে ছুঁয়ে দিল, যা রহস্যময় জাদু হয়ে তের শরীরে শুকনো শিহরণ জাগিয়ে তুলল। তে অবচেতনভাবে নিজের শরীরকে দাপটের সঙ্গে সোজা করতে চাইল, কিন্তু বিছানা যেন তাকে চুষে নিয়ে অদৃশ্য শক্তি দ্বারা তেকে আটকে রেখেছে। উঠতে চাইলেও তার শক্তি বিলীন হয়ে গেছে। এবার জাঙ্কুক তের কোমরের বাঁকে কোমল চাপ দিতে থাকে। মানুষের প্রতিটি নরম ছোঁয়া তার ভিতরের আকর্ষণকে আরো বাড়িয়ে তোলে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে জাঙ্কুক গভীর উন্মাদনায় আক্রান্ত হয়ে তের কোমরের উষ্ণতাতে চুম্বন রেখে দিল। তে চোখ বন্ধ করে বিছানার কাপড় আঁকড়ে ধরলো। এদিকে জাঙ্কুক তের কোমরের নরম রেখায় চুম্বন দিতে থাকলো। এবার তার দৃষ্টি আটকে গেল তের কোমরের তিলটার দিকে। তিলটি যেন অবিনাশী আকর্ষণ। জাঙ্কুক ঈষৎ হাসিতে নেশাভরা দৃষ্টিতে তিলটির দিকে কিছু সময় তাকিয়ে রইল। এরপর সে তিলটিতে গভীর চুম্বন করলো। একরকম তিলটিকে চুষে নিতে চাইল। তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিছানার সঙ্গে গভীরভাবে সংযোগে বাধা পড়ল। সে আর নিজের জগতের মধ্যে থাকতে পারল না। এক ঝটকায় উঠে জাঙ্কুকের গলা আঁকড়ে ধরল। তার মুখটি জাঙ্কুকের গলার কাছে লুকিয়ে ফেলল। বড় বড় নিঃশ্বাস ত্যাগ করতে করতে বলল, তে জাঙ্কুক, আমি আর। তীব্র উন্মাদনায় তার বাক্যগুলো আর শেষ হতে পারল না। জাঙ্কুক তের মাথার পেছনে হাত রেখে চোখের মধ্যে গভীর নেশা নিয়ে ঠোঁটের কোণে হাসি ফোটালো। তারপর শ্বাস টেনে বলল, আমাকে আটকাবে না তে, অন্তত আজকে না। তের ঘাড়ের চুলগুলো আলতোভাবে সরিয়ে চুম্বনে মগ্ন হয়ে গেল সে। তে সবকিছু ফুলে জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। তার কোমল চাপ অনুভব করে জাঙ্কুকের শরীরে অজান্তে তীব্র ব্যথা অনুভূতি হতে থাকে, কিন্তু সে তার দেহের প্রতি কোনো মনোযোগ না দিয়ে তের ঘাড়ে নিজেকে পুরোপুরি ভাসিয়ে দিল। এরপর তের কানে লতিতে গম্ভীর চুম্বন দিয়ে অনুভূতির প্রবাহের গতি আরো বাড়িয়ে তুলল। তীব্র আকর্ষণে জাঙ্কুক তের শাড়ির আঁচল যখনই নিচে ফেলতে যাবে, তৎক্ষণাৎ তে তার মুখটি জাঙ্কুকের গলার ভাঁজ থেকে তুলে নিল। ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে কোমল গলায় বলল, জাঙ্কুক, আমার একটা কথা রাখো। জাঙ্কুক আধো আধো চোখ পেলে ঘোরে আচ্ছন্ন কণ্ঠে বলল, বলো সোনা। তের শ্বাসের গতি ক্রমেই বৃদ্ধি পেতে থাকে, তবু সে নিজেকে কিছুটা সংযত করে জাঙ্কুকের কাঁধে কপাল ঠেকিয়ে মাথা নিচু করে বলল, আমাকে একটু সময় দিন প্লিজ জাঙ্কুক। আর কততে? আপনি কি চান না আপনার মহারানী নিজে থেকে আপনার কাছে ধরা দিক? চাইতে খুব করে চাই।
তাহলে আমাকে সময় দিন জাঙ্কুক। আমি যে এখনো দোটানায় ভুগছি, না নিজেকে স্থির করতে পারছি, না আপনার থেকে নিজেকে দূরে সরাতে পারছি। একটা ইচ্ছে রাখবে? সুইটহার্ট, তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে দিবে আমায়? এমনভাবে অনুমতি নিচ্ছেন যেন প্রথমবার কিস করবেন। যাই হোক, পারমিশন গ্রান্টেড। তের উত্তর শুনিয়ে জাঙ্কুক আর দেরি করে না। তের কোমর ঠোঁটে চুম্বনের গভীরতায় ডুবে যায়। চুমুর তীব্রতায় দুজনেই বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কুকের এক হাত তের কোমরের অবাধে শিকল হয়ে যায়, অন্য হাতে তের 5 আঙ্গুলের ফাঁকি শক্তভাবে আঁকড়ে ধরে। তে উত্তেজনায় তার বাঁ হাতে শক্ত করে জাঙ্কুকের ঘাড় আঁকড়ে ধরে। এই সময়ের গভীরে হারিয়ে যায়। কয়েকদিন খুনসুটি দুষ্টুমি আর কোমল ভালোবাসায় আবরণে আবদ্ধ হয়ে জাঙ্কুক ও তের সংসার এগিয়ে চলছিল। যদিও জাঙ্কুকের শাস্তি এখনো বহাল, রান্নাঘরের দায়িত্ব তারই কাঁধে। কখনো ক্লান্ত হলে তে সাহায্য করলেও স্বামীর হাতের অপূর্ব রান্নার স্বাদে এই শাস্তির মেয়াদ স্বেচ্ছায় দীর্ঘায়িত করেছে সে। রাত প্রায় 2টা। তে বারান্দায় দাঁড়িয়ে গভীর চিন্তায় মনোনিবেশ করছে। এরই মধ্যে তের গভীর ভাবনায় জল ঢেলে পেছন থেকে সুধাময় কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, ঘুমাচ্ছ না কেন বেগম? আপনি ঘুমান, আমি কিছুক্ষণ পরে ঘুমাবো। আমি তো এখন গোসল করব। এত রাতে গোসল করবেন? ভূতে ধরেছে আপনাকে? ভূতে ধরেনি, প্রেমে ধরেছে। কিন্তু বউ তো সেই ইচ্ছে পূরণ করবে না, তাই গোসল করে প্রেমের পিরাতা নামাবো। তাছাড়া রাত 9টা 3টা কোনো ব্যাপার নাকি? বউয়ের সঙ্গে ফিজিক্যাল হওয়ার পর এমন কতবার গোসল করতে হবে? তে কোনো উত্তর না দিয়ে উপরে হাত তুলে মোনাজাতের ভঙ্গিমায় বলে, হে আল্লাহ, আপনি এই অশুভ পুরুষটার মুখে লাগাম দিন, যেন পরের বার কথা বলতে গেলে 100 বার ভেবে বলে আমিন। তারপর মুখে হাত বুলিয়ে কটমট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক দুষ্ট হেসে গোসলের সংকল্পে অগ্রসর হয়। জাঙ্কুক ভেতর থেকে তেকে বাথরুমটা দিতে বলে। তে বাথরুম নিয়ে দ্রুত জাঙ্কুকের কাছে চলে যায়, কিন্তু জাঙ্কুক বাথরুমের সাথে তার বউকেও টেনে নিতে ভুলল না। তে কিছুটা অবাক হলেও তার হৃদয়ের গভীরে অজানা অনুভূতির ঝংকার বেজে উঠল। তবে জাঙ্কুকের মন দুষ্ট চিন্তায় বিভোর, তাই সে ঝর্ণার মুখ তের দিকে ঘুরিয়ে দিল। তারপর তেকে নিজের মধ্যে জড়িয়ে ধরল। তে বিরক্তিকর গলায় বলল, কি করছেন আপনি? ঠান্ডা লেগে যাবে জাঙ্কুক। সরেন তো, আমি কিন্তু আপনার মতো আজীব জীব নয়। তে রাতের বেলা গোসল করব। চুপচাপ এভাবেই থাকো, আদারওয়াইজ উল্টো পাল্টা কিছু করে ফেলবো। সাথে সাথে তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তাই জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে চাইলে কিন্তু জাঙ্কুক এক লহমায় তার ঠোঁটগুলো নিপুণভাবে নিজের দখলে নিয়ে নিল। আকস্মিক আক্রমণে তের চোখ দুটো বন্ধ না করে আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইল। ঝর্ণার শশক ধ্বনির সঙ্গে মিলেমিশে জাঙ্কুকের শীতল ও নিরন্তর পানির মতো স্পর্শ তে হৃদয়কে গভীরভাবে কর্ষিত করছে। জাঙ্কুক তার শরীরের প্রতি দখলদারি দায়িত্ব আরো প্রবল করলো। তে হাত দিয়ে সরিয়ে জাঙ্কুককে মুক্ত করতে চাইলো, কিন্তু জাঙ্কুক তাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে আঁকড়ে ধরলো। এতে তে শরীর খানিকটা সংকুচিত হয়ে যায়। তে নড়াচড়া করতেও ভুলে গেল। তে চক্ষু ধরে মেরে দেখে জাঙ্কুক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পানির ক্ষীণ স্রোত তের চোখের কোণ ধরে উষ্ণতর ভেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। সেই স্বচ্ছ ফোঁটাগুলি জাঙ্কুকের মনে আগ্নেয় জ্বালা সৃষ্টি করলো। জাঙ্কুকের হৃদয়ের গভীর তীব্র আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটলো। তের প্রতি তার যে অধিকার, তার যে তীব্র মোহ, তা তাকে প্রতিটি শ্বাসে গ্রাস করতে লাগলো। এবার আর কোনো দ্বিধা নয়, আর কোনো অপেক্ষা নয়। তাই তার হাতের সঞ্চারে তে শাড়ির আঁচল নিচে ফেলে দিল। জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দিল। তে সামান্য কেঁপে উঠল। তার অভ্যন্তরীণ উত্তেজনা তাকে প্রতিরোধ করার কোনো শক্তি দিল না। জাঙ্কুক ক্ষণিকের জন্য তের গলাকে ঠোঁট দিয়ে স্পর্শ করার পর জাঙ্কুক আরো অনবদ্য হয়ে উঠল। তের কাঁধে গভীরভাবে কামড় বসিয়ে দিল। প্রথম কামড়ে তের ভিতরে উন্মাদনা সৃষ্টি হলেও দ্বিতীয় কামড়ে তার সমস্ত উত্তেজনা অবলুপ্ত হয়ে মুচড়ে যেতে শুরু করলো। তীর ঘাড়ে কামড়ের গভীরতা এতই প্রবল হয়ে ওঠে যে তার ঘাড় থেকে কয়েক ফোঁটা টকবগে শীতল রক্ত গড়িয়ে পড়লো। এবার তে জাঙ্কুককে সরানোর অদম্য চেষ্টা চালাতে থাকে, কিন্তু জাঙ্কুকের যে অবস্থা তাতে থামানো আর সম্ভব হয়নি। তের গলা সম্পূর্ণ লাল হয়ে গেছে। এই অবস্থায় জাঙ্কুকের ভালোবাসা তের প্রতি বিষের মতো প্রবাহিত হচ্ছে। তের চক্ষুদ্বয় ইতিমধ্যে জলপূর্ণ হয়ে গেছে। এরপরে কয়েক ফোঁটা জল ঝর্ণার পানির সঙ্গে মিশে যেতে লাগলো। অবশেষে তে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, জাঙ্কুক, আমার লাগছে, প্লিজ থামুন। কিন্তু তের এই মিনতি জাঙ্কুকের উত্তেজনাকে আরো তীব্র করে তোলে। জাঙ্কুক হেসে তের কুচির বাঁধন খুলে দিতেই তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে বাথরুমের দেয়ালের সঙ্গে মিশিয়ে দেয়। অতঃপর জাঙ্কুক তার মনের মোহ থেকে মুক্তি পেয়ে আস্তে আস্তে বাস্তবতায় ফিরে আসলো। তে জল মিশ্রিত কাপা কণ্ঠে বলে উঠল, কেন এমন করছেন জাঙ্কুক? আমি ভালোবাসা নিতে পারছি না।
আমার যন্ত্রণা হচ্ছে। যেখানে কিনা একটু আগেও জাংকুক তার সত্তা দিয়ে এই ভালোবাসায় পুরোপুরি আত্মসমর্পণ করেছিল, সেই ভালোবাসার মানুষের কণ্ঠে এমন অপ্রত্যাশিত বিধ্বংসী কথা শুনে তার মন অতৃপ্ত বিষণ্ণ হয়ে ওঠে। জাংকুক রক্তাক্ত চোখে চোয়া শক্ত করে বলে, বেরিয়ে যাও। তে কপাল কুঁচকে জাংকুকের পানে অপলকভাবে চেয়ে থাকে। তে কখনো কল্পনাও করেনি জাংকুকের থেকে এমন কঠিন নিষ্ঠুর বাক্য শুনবে। সে তো ভেবেছিল জাংকুক স্নেহের গভীরতা প্রকাশ করবে। তে ব্যথায় কাতর হয়ে চাপা আর্তনাদে বলল, জাংকুক। জাংকুক তীক্ষ্ণ চিৎকার দিয়ে বলে উঠল, বেরিয়ে যেতে বলেছি তোমাকে। চিৎকারের ধ্বনিতে তের শরীর কেঁপে উঠল। তে চলে যাওয়ার পর জাংকুক দেয়ালে এক তীব্র মুষ্টিঘাত করলো, কিন্তু সে নিজেকে সংযত করতে পারছে না। অঙ্গভঙ্গির ভিতর তীব্র উদ্বেগের ছাপ রেখে সে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে আমাকে ধ্বংসের অতল গহ্বর টেনে নিয়ে যাবে। তার শরীরের প্রতিটি অংশ আমাকে পরাভূত করবে, তার সৌন্দর্য আমাকে শেষ করে ফেলবে। উফ, থামো জাংকুক, নিজেকে নিয়ন্ত্রণ করো। তবে জাংকুক পুরোপুরি উত্তেজনায় আগুনে পোড়া, কোনোভাবে নিজেকে শান্ত করার উপায় খুঁজে পাচ্ছে না। আমার টেকে লাগবে। আই ফিল লাইক আই এম স্লিপিং আউট অফ কন্ট্রোল। নিজেকে শান্ত করার একমাত্র পথ হিসেবে নিজের মাথার চুল টানতে থাকে। অন্যদিকে তে ব্যথিত হলেও জাংকুকের জন্য আবেগ তৈরি হলো। না, তাকে এভাবে ছিঁড়ে আসা উচিত হয়নি। আমি ভুল করেছি। হয়তো সে অনিচ্ছাকৃতভাবে এমন আচরণ করেছে, কিন্তু এই মুহূর্তে অন্তত তার কাছে গিয়ে জড়িয়ে ধরা উচিত। এই ভাবনাতে আবার গোসলখানায় ফিরে গিয়ে গভীর শ্বাস নিয়ে বলে, জাংকুক। দেয়ালের দিকে মুখ করে তাকিয়ে থাকা জাংকুক তের মধুর কণ্ঠ শুনে আরো উত্তেজিত হয়ে উঠল। জাংকুক বুঝতে পারছে সে এখন নিজের প্রলোভন আহংকার মধ্যে আটকে পড়েছে। এক্ষেত্রে উত্তেজনা, তার উপরে রাগ আর উন্মাদনা। জাংকুক জানে এখন তের কাছে যাওয়া যাবে না। মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে আবার খুলে, কিন্তু নিজের আবেগকে দমন করতে না পেরে তীক্ষ্ণ কটমট কণ্ঠে বলে, বোকা মেয়ে, দূরে সরো। তুমি কি বুঝতে পারছো না আমি কি পরিস্থিতিতে আছি? আমার কাছে এসো না, আমি তোমাকে শেষ করে ফেলবো। জাংকুকের ভয়াবহ কথা শোনার পর এই আতকে ভয়ে বাথরুম ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু যখন তার ভেজা শরীরে সুঘ্রাণ বাতাসে ভেসে এসে জাংকুকের সত্তাকে আরো গভীরে আকর্ষণ করে, তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই জাংকুক তড়িঘড়ি করে বাথরুম থেকে বেরিয়ে এসে তের মাথার পিছনের অংশ শক্ত করে ধরে চুম্বনের আকাঙ্ক্ষায় তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। এবারও সেই অসংযত বেপরোয়া চুম্বন। তের মনে হচ্ছে জাংকুক তার ঠোঁটের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ ক্ষুধা মেটাচ্ছে আর তার অস্থিরতাকে শান্ত করছে। এক পর্যায়ে জাংকুক তার অধরকে তীব্রভাবে কামড়ে ধরে। এতে জাংকুকের নগ্ন বুকে তের ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তের চোখ ভরা অশ্রু, শরীর যেন অবশ হয়ে আসে। সে চোখ বন্ধ করতে চায়, কিন্তু সেই যন্ত্রণা তার অস্তিত্বের মধ্যে গেঁথে গেছে। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। অনেকক্ষণ পর যখন জাংকুক তার ঠোঁট ছেড়ে তের শরীরের অন্য অংশে রাজত্ব করার চেষ্টা চালাতে থাকে, ততক্ষণে তে নিজের শরীরের সমস্ত ভার জাংকুকের হাতে ছেড়ে দিয়ে অচেতন হয়ে পড়ে যেতে শুরু করলো। কিন্তু জাংকুক শক্ত হাতে তেকে ধরলো। তের দুঃসাদা ত্বকে রক্তের ফোঁটা অমৃতের মতো মনে হচ্ছে, যা জাংকুকের মনে অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। জাংকুকের ইচ্ছে হলো সেই রক্ত সে নিজে গ্রহণ করুক। জাংকুক নিজের ঠোঁট তের ঠোঁটের কাছে নিয়ে তীক্ষ্ণ হাসিতে নেশালো গলায় বলল, আই ক্রেভ ইউ সো ডিপলি, কাম টু বেড মাই লাভ। বলে তেকে নিজের কোলে তুলে বিছানায় শুয়ে দিল। এবার জাংকুক উন্মুক্ত চেহারার তের ঠোঁটের কাছে গিয়ে হালকা স্পর্শে তের কপাল ও ললাট থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল। পরে তের বক্ষে চুম্বনের রেশ ছড়িয়ে দিতে এগিয়ে গেল। কিন্তু তখনই তে নিজের চেতনাতে ফিরে এসে দ্রুত উঠে জাংকুকের চোখের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলল, আপনার মানসিকতা বিকৃত জাংকুক। ভালোবাসার মানে বুঝেন আপনি? না, বুঝেন না। আপনার কাছে ভালোবাসার মানে শুধুই আঘাত দেওয়া। তের কথা শেষ হতেই জাংকুকের চেহারা অগ্নিকুণ্ড জ্বলে উঠল। রাগান্বিত দৃষ্টিতে সে বলল, চোখ নামিয়ে কথা বলো। ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। তোমার সরলতাই আমাকে টানে, তাই নিজের সহজাত স্বভাব হারিয়ে কঠিন হয়ে যেও না। যদি তুমিও আমার মতো হয়ে যাও, তবে আমাকে কে সামলাবে সুইটহার্ট? তে ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে কাঁপা গলায় বলে উঠল, আপনার ভালোবাসা আমার পছন্দ নয়, বুঝেছেন? আমার ভালোবাসা এমনই তে। ওইসব মিষ্টি কোমল ভালোবাসায় আমি বিশ্বাস করি না। আই প্রেফার রুথলেস লাভ। তবুও তোমার জন্য নিজেকে মাঝে মাঝে বদলাতে হয়, কিন্তু আসল আমি এটাই।
তাই অভ্যস্ত হয়ে যাও। নাও স্টপ টকিং অ্যান্ড লে ডাউন। এই কথা বলি সে তের কাঁধ ধরে শোয়ানোর চেষ্টা করলো, কিন্তু তে এক ছটকা জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পান আপনি? সেদিনও আপনি এমনটাই করেছিলেন। সে জাঙ্কুকের হাত ধরে নিজের কোমরের কাছে নিয়ে যায়। জাঙ্কুকের আঙ্গুলের নিচে স্পষ্ট হয়ে ওঠে কিছু পুরনো দাগ। ক্ষতগুলো যেন জাঙ্কুকের চোখের সামনে এক মূর্ত অভিযোগ হয়ে দাঁড়ালো। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর সেই দাগগুলোর উপর আলতোভাবে হাত বুলিয়ে তীক্ষ্ণ হাসি ছুড়ল। আজকের রাত তার চেয়েও ভয়ঙ্কর হবে। তুমি কি সেই দিনের দাগগুলো ধরে রাখতে চাও না তে? এই ক্ষতগুলো মলম দিয়ে মুছে ফেলার চেষ্টা করো না। এগুলো আমার ভালোবাসার দাগ, এটা সারা জীবনের জন্য রেখে দাও। তে বিস্ময়ে হতবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, তার চোখে হাজারো প্রশ্নের ঝড়। যেখানে জাঙ্কুকের থেকে একটু আফসোসের প্রতিজ্ঞা ছিল, সেখানে সে দেখল নির্মম হাসি। তে অস্পষ্ট সুরে বলল, আপনি কি মানুষ নন? এই ব্যথা দেওয়ার পরেও আপনার কোনো অনুশোচনা নেই? জাঙ্কুক বাঁকা হাসলো। তে জাঙ্কুকের নির্লিপ্ত ভাব দেখে কষ্টে নিস্তব্ধ হয়ে বিছানা থেকে উঠে চলে যেতে শুরু করলে জাঙ্কুক তার হাত ধরে এক টান দিয়ে কোলে বসিয়ে শীতল দৃষ্টিতে বলল, ইউ হ্যাভ মেড মি লুজ মাই মাইন্ড টুডে। আই ওয়ান্ট বি এবল টু স্টপ মাইসেলফ এনিমোর। সে তীক্ষ্ণ হেসে ধীরে ধীরে তের বক্ষস্থলের দিকে এগোতে থাকলো, কিন্তু তে কষ্টের গভীর থেকে চিৎকার করে উঠল, আপনার স্পর্শ ভালো লাগে না আমার। তের এই প্রতিক্রিয়ায় জাঙ্কুকের রাগ আকাশের শীর্ষে পৌঁছালো। এক ধাক্কায় তেকে নিচে ফেলে দিয়ে তের দিকে মাথা ঝুঁকে কণ্ঠে অপ্রকাশিত ক্ষোভ নিয়ে বলল, যেদিন তোমার অন্তর আমাকে সম্পূর্ণভাবে নিজের বলে ভাববে, সেদিনই আমি তোমাকে গ্রহণ করব। তার আগে জাঙ্কুকের দরজা তোমার জন্য বন্ধ থাকবে। এই কথা শুনে অশ্রুসিক্ত চোখ নিয়ে মনের মধ্যে বিদ্বেষ নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। কিন্তু তের চলে যাওয়া জাঙ্কুকের মনকে আরো তীব্রভাবে আঘাত করে। তার মধ্যে অদম্য কামনা জেগে উঠল, যা কোনো রূপ বাধা গ্রহণ করতে চাইছে না। জাঙ্কুক, কন্ট্রোল কর। কেন আমি নিজেকে থামাতে পারছি না? কেন আমি তোমার ভিজে শরীর দেখলাম তে? এরপর কক্ষের সব জিনিস একে একে ধ্বংস হতে থাকলো। তার ক্রোধ আর কামনা একাকার হয়ে সমস্ত কিছু ভেঙে ফেলছে। অন্যদিকে তে কান্না আর অসহায়ত্বে ভরা চেহারা নিয়ে বৈঠকখানার সোফায় এসে বসে পড়ল। তার চোখে আর মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট, কিন্তু জাঙ্কুকের ক্রোধের ঝাঁঝালো শব্দ এবং ভাঙচুরের আওয়াজ কোনোভাবে স্থানস্বরূপ আলোয়ের দেয়ালের বাহিরে প্রবাহিত হতে পারল না। এত কিছু করেও যখন জাঙ্কুক নিজেকে সামলানো কঠিন মনে করলো, ঠিক তখনই সে বিস্ময়কর কাজ করে বসে। নিজের হাতে তীব্র কামড় বসিয়ে দেয়। কামড়ের গভীরতা কতখানি তা বোঝা যায় প্রতিটি দাগের সঙ্গে সঙ্গে টপ টপ শব্দে ঝরে পড়া রক্তের জন্য। হোয়াই কান্ট আই স্টপ মাই সেলফ? আই কান্ট হার্ট এ, আই কান্ট পুশ হার। নো, কন্ট্রোল ইউর সেলফ জাঙ্কুক, জাস্ট কন্ট্রোল ইউর সেলফ টুডে। কাঁদো কাঁদো চেহারা নিয়ে জাঙ্কুক দেয়াল ধরে আস্তে আস্তে নিচে বসে পড়ল। তার ভিতর দানা বাঁধা অশান্তির তীব্রতা ভেঙে পড়ল। উফ, আজ তের কাছে যাওয়া যাবে না। আমি তো একে শেষ করে ফেলবো। আমার এত যত্ন করা ভালোবাসাকে আমি শেষ করতে পারি না। শেষমেশ জাঙ্কুক উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে ফল কাটা ছুরি নিয়ে হাতের তালুতে কাটতে শুরু করলো। জাঙ্কুক ঠান্ডা চেহারায় সেই গড়িয়ে পড়া রক্ত দেখতে থাকে। তার মাথা এখনো সুসংগঠিতভাবে কাজ করছে, তাই তার তৎক্ষণাৎ মনে পড়ে গেল তে অতিরিক্ত রক্ত দেখতে পায় না। তাই সে ফার্স্ট এড বক্স আনলো, নিজে সেলাই করতে শুরু করলো। রক্তের ক্ষতের বদলে যেন তার হৃদয়ের অভ্যন্তরীণ ক্ষত সে চিকিৎসা করছে। এরপর জাঙ্কুক শান্ত কণ্ঠে বলে, আমি কিছুটা অতিরিক্ত করে ফেলেছি। আমার কোমল হৃদয়ের বউটাকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। নিজের ব্যান্ডেজ করা হাতটি প্যান্টের পকেটে লুকিয়ে ফেললো সে। কিছুক্ষণ পর কক্ষ থেকে বেরিয়ে দোতলায় দাঁড়িয়ে দেখলো তে ফুপিয়ে কাছে। জাঙ্কুক গভীর অনুতাপে বলে উঠল, কি করলাম এটা আমি? এতদিনের সকল প্রেম আমি একদিনে শেষ করে দিলাম। না, আমার বউকে বোঝাতে হবে, আবার আগের মতো ভালোবাসতে হবে। সিঁড়ি থেকে নামতে নামতে বলে উঠল সে। নিচে এসে তের পাশে আলতোভাবে বসে পড়ল, কিন্তু অজ্ঞাত আশঙ্কা তে শরীরের তীব্র সাড়া জাগিয়ে দিল। কিছু সময় পরে জাঙ্কুক নীরবে তের দিকে এগোতে থাকলে তে ভয় পেয়ে খানিকটা দূরে সরে বসলো। জাঙ্কুক ভীত চোখগুলো দেখার পর অশ্রু সজল কণ্ঠে বলল, ভয় পাচ্ছ? না। এবার জাঙ্কুক তের কপালের এক পাশে নরম চুমু খেয়ে তের হাঁটুর উপর থুতনি রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সরি বউ, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এতটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু তে তার দিকে তাকালো না।
তের মুখে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক আরো গভীর দুঃখে ডুব দিয়ে বলল, তুমি এভাবে চুপ থাকলে আমার ভালো লাগে না তে। এই কথা বলে তের পা ঝাপটে ধরলো। অতঃপর জাঙ্কুকের এই শিশু সুলভ আকুলতা তের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল। তে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নরম গলায় বলল, উঠুন, পাশে বসুন। জাঙ্কুক স্বচ্ছ হেসে তের পাশে বসে কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বলল, অনেকদিন তোমার এই ঘরের বাইরে বের হওয়া হয়নি, তাই ভাবছিলাম পুরনো বাড়িতে নিয়ে যাব। পুরনো বাড়ি মানে? মানে আমার দাদু বাড়ি। কই, আমাকে তো কখনোই এসব বলেনি। এটাই বরং ভালো করেছি, কারণ পুরনো বাড়ির সাথে আমাদের বাড়ির কারোর সম্পর্ক নেই। সে অনেক কাহিনী আস্তে আস্তে জানতে পারবে। তবে আমাদের বাড়ির সাথে সম্পর্ক না থাকলেও ইউএসএতে থাকাকালীন সময়ে আমার সাথে পুরনো বাড়ির সবার সাথে আলাপ আলোচনা চলতো, আর এই কারণেই আমার সাথে এই বাড়ির সম্পর্ক এখনো অটুট রয়ে গেছে। পরশু বিকালে রেডি থাকবে। এখন ওঠো, শাড়ি চেঞ্জ করে ঘুমাতে যাবে, না হলে ঠান্ডা লেগে যাবে, আমার বউয়ের হাসি কাশি হয়ে যাবে। তে একটু হেসে উঠে দাঁড়ালো। অতঃপর জাঙ্কুক তেকে নিয়ে তার দাদি বাড়িতে গেল। সকলেই তে আর জাঙ্কুককে পরম যত্নে আদরে নিজেদের বুকে টেনে নিল। চাঁদের স্নিগ্ধ আলো পুকুরে পড়ে ঝিঝি পোকাদের গানকে মধুর করে তুলছে। জানালার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করার কারণে তের মন শীতল হয়ে যায়। তের ঠোঁটে শান্তির হাসি ফুটে ওঠে। অন্যদিকে জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমার বউ এত খুশি থাকবে জানলে আগেই নিয়ে আসতাম। হ্যাঁ, অনেক খুশি। আজ সারাদিন ফুপির সাথে গল্প করে কাটিয়েছি। তার কথার মধ্যে শান্তির অদ্ভুত এক মাধুর্য মিশে আছে। তুমি আমাকে ছাড়া বাকি সবার সাথে কথা বলে শান্তি পাওতে হয়ে গেল। এত জেলাস কেন আপনি? অনেক জেলাস। আমার বউ আমাকে ছাড়া কোথাও শান্তি অনুভব করবে, এটা আমার সহ্য হয় না। তে আলতো হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক মৃদু হাসিতে সাড়া দিয়ে সুন্দরভাবে তের অলিঙ্গনে আবদ্ধ হয়ে বলল, আমার বউ তো দেখছি দিনে দিনে আরো ভালো হয়ে যাচ্ছে। ব্যাপার কি? আপনার প্রেমে পড়েছি। আর ইউ ফর রিয়েল সুইটহার্ট? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বিলিভ মি জান, তুমি যখন প্রেম রিলেটেড কিছু বলো আমি শুধু ভাবি সত্যি আমার বউ বললো তো। তে কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক দ্রুততার সাথে তে ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। এভাবে জাঙ্কুক মুহূর্তের পর মুহূর্ত সুধায় মগ্ন থাকে। তে যখন বুঝতে পারে জাঙ্কুক আবারও লাগামহীন হয়ে উঠছে, ঠিক তখনই সে তার ঠোঁটে কষে কামড় বসায়। জাঙ্কুক তৎক্ষণাৎ তে ঠোঁট ছেড়ে ব্যথায় বলে ওঠে, আহ। পরে টিস্যু দিয়ে ঠোঁট চেপে ধরে সামনে এনে দেখে রক্তের আভাস ফুটে উঠেছে। জাঙ্কুকের মুখ বিষণ্ণ হয়ে আসতেই তে খিলখিল করে হেসে ওঠে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তের থুতনি ধরে বলে উঠল, তোর দাঁতে এত ধার দে, কোন দাঁতটা দিয়ে কামড় দিলি রে? ওটা আমি এখন তুলে ফেলবো। হ্যাঁ, তুলেন। তারপর ফোকলা দাঁতের বউ নিয়ে থাকবেন। আর এমন হলে তো আপনার সব দাঁত আমার তুলে ফেলা উচিত। এই কথা জাঙ্কুকের কর্ণকুহরে পৌঁছে দিয়ে জাঙ্কুক কাট চেহারা তের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছেন কেন? যেন খেয়ে ফেলবেন? খাবো তো। আজ সারা রাত জুড়ে তোমার চোখে, ঠোঁটে, ঘাড়ে, গলায় এসব স্থানে চুমু খাবো। তুমি আটকাতে পারবে না। তে কিছুটা লজ্জায় মুখ লুকিয়ে বলে, তারপর যদি কন্ট্রোল হারিয়ে ফেলেন? ভয় পাও তুমি আমাকে? না, মানে এমন নয়, কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে মানে আমি হয়েছে আর মানি করতে হবে না। এতদিন যখন নিজেকে সামনে রেখেছি, আজকেও পারবো। একটা কামড়ও দিব না জান, কেবল কিস করব। তে হাসতে থাকে। জাঙ্কুক সামান্য কপাল কুঁচকে হেসে বলে, হাসছো কেন? আপনার পাগলামি দেখে। তুমি আমাকে চেনো না সোনা। আমার ভেতরের পাগলামি কতটা গভীর আর অন্ধকার তা তোমার কল্পনার বাহিরে। আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না বলে তেকে নিজের বাহু ডোরে তুলে নিল। এরপর জাঙ্কুক তেকে বিছানায় আলতো করে শুয়ে দিল। তে কিঞ্চিত হাসি দিয়ে চোখ বন্ধ করলো। জাঙ্কুক তার দু আঙুলে তের কানের পাশ থেকে কাঁধের ভাগ পর্যন্ত আলতো ছোঁয়ায় অনুভূতি জাগিয়ে তুলল। তার স্পর্শে তে জাঙ্কুকের উত্তেজনাকে গভীরভাবে উপলব্ধি করতে শুরু করলো। জাঙ্কুক এবার কোমল চুম্বনে তের গলা নিজের ঠোঁটের অধিকারে নিল। একে তের ঠোঁট, ঘাড়, কাঁধ, চোখ ও তার গালে তার ঠোঁটের স্নিগ্ধতা ছড়িয়ে দিয়ে নিজের উপস্থিতির রাজত্ব কায়েম করলো। তেও তাকে আরো গভীরভাবে আলিঙ্গন করে এই মুহূর্তের সাথে একান্ত হয়ে গেল। পুরোনো বাড়িতে উৎসব মুখর পরিবেশ। জাঙ্কুকের কাজিনের বিয়ে উপলক্ষে দূর দূরান্ত থেকে অতিথিরা আসতে শুরু করেছে। আজও তে বাড়ির মেয়েদের সাথে তাদের আড্ডায়
কেন্দ্রবিন্দুতে বসে আছে। সবার মুখে একটাই কথা, এ মেয়ে নাকি পরি। অন্তর মহলের দরজা খোলা, তারপরও জাংকুক বেশ কয়েকবার টোকা দেয়। পারমিশন পেয়ে ভিতরে এসে বলে উঠল, আপনারা কি ঘুমাবেন না নাকি? অলরেডি 11টা বেজে গেছে। আমার বউ ছাড়া আমার ঘুম আসবে না। বউ, এদিকে এসো। জাংকুক যখনই এসে তের হাত ধরবে, তখনই এক মাঝবয়সী নারী খপাত করে তের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে উঠল, সোনার সান, তুমি ঘুমাইতে যাও। আজকে বৌমা আমাকে লগেই ঘুমাইব। এমনিতেই বাড়িতে জায়গার অভাব, তুমি বউরে লইয়া পুরো একখান ঘরে ঘুমাইবা, তা তো হইবে না। আজকে মাইয়েরা এক লগে ঘুমাইবে আর পোলারা এক লগে। এ অন্যায় আন্টি, প্লিজ আমার বউকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। বউটা ছাড়া এখন কয়টা দিন রাতটা কাটান মানিক চাঁদ, এরপর আবার কোলের মধ্যে লইয়ে ঘুমাইস। এমন কথা শুনে জাংকুক লজ্জায় মুখ লুকাতে শুরু করে, আর তে লজ্জায় পুরো মুখখানা লাল টমেটোর মতো হয়ে গেছে। রাত 2টা বেজে 40 মিনিট, তের চোখে ঘুম নেই। গাদের অস্বস্তি থেকে মুক্তি পেতে তে উঠে জানালার কাছে যায়। বাইরে একটি মানুষও নেই, অথচ ভিড়ে এমন ভাবে জমাট বাঁধা যে নিঃশ্বাস নেওয়ারও জায়গা নেই। তে এবার বিরক্ত হয়ে ওঠে, গায়ে একটা চাদর জড়িয়ে পেছনের দরজায় চলে যায়। দরজা খুলে বাইরে এসে সে গভীর একটা নিঃশ্বাস ফেলে যেন চাপা পড়া এক জায়গা থেকে মুক্তি পেয়েছে। বাবা, এতক্ষণের শান্তি। এবার কিছুক্ষণ পেছনের উঠোনে হেঁটে বেরিয়ে বলে ওঠে, ইস, ওনাকে ছাড়া এখন আর ঘুমই আসবে না। এমন একটা বাজে অভ্যাস করিয়েছে যে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। এর মধ্যে পিছন থেকে একটা অচেনা পুরুষালী শব্দ ভেসে আসে। আশ্চর্য, এই হুড়পুরি গ্রামের মাটিতে এলো কিভাবে? কথাটি শুনতেই তে অবাক হয়ে পিছনে ফিরে তাকালো। হতভম্ব হয়ে তে দ্রুত ঘরের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আরে আরে, কোথায় যাচ্ছেন? আপনার মতো পরীকে দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আচ্ছা, আপনি কি আসলেই পরী? না হলে এই রাতের আধারে আপনার দেখা পেলাম কিভাবে? পথ ছাড়ুন, আমি যাব। এমন একজন হুড়পড়ে যদি জীবনে পেতাম, আর কি চাই। এবার তে প্রচন্ড রকম ক্ষুব্ধ হয় যখন লোকটিকে খুশি মারার উদ্দেশ্যে হাত মুঠ করতে প্রস্তুত, তখন হঠাৎ করে পিছন থেকে একটা চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ ভেসে আসে, ওই হুড়পড়ি আমার বউ। জাংকুকের কণ্ঠস্বর তের কানে পৌঁছাতেই তে জাংকুককে জাপটে জড়িয়ে ধরে। জাংকুক তের মাথায় আলতো করে হাত রাখে, কিন্তু জাংকুকের দৃষ্টি কঠোরতার সেই ছেলেটির দিকে নিবদ্ধ। ছেলেটির মুখ থেকে অস্পষ্টভাবে ভেসে আসে, জাংকুক ভাইয়া। এরই মধ্যে ভয়ে ছেলেটির প্যান্ট ভিজে গেছে। জাংকুক নিজের বক্ষ থেকে তের মুখশ্রী তুলে এনে তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। এই প্রথমবার তেও চুম্বনে সাড়া দেয়, শুধু সায় দেয় না, বরং অদ্ভুত উন্মাদনায় নিজে জাংকুকের ঠোঁটকে দখলে নিতে থাকে। দুজনেই চোখ বুঝিয়ে নিল। মুহূর্তটি তাদের জন্য এক অপরূপ সুখের আকাশ। এইদিকে ছেলেটা ভয়ে কাঁপতে থাকে, অথচ জাংকুক চোখ বন্ধ থাকা অবস্থাতেই হাতের ইশারায় ছেলেটাকে চলে যেতে নির্দেশ করে। সেই সংকেত পেয়ে ছেলেটা তৎক্ষণাৎ প্রাণপণে দৌড়ায়। এমন ভাবে চুম্বন করা জাংকুকের কাছে অবসরণীয় আনন্দের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। তার ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসির রেখা ফুটে ওঠে, যা তার পুরো রাতের নিঃসঙ্গতাকে মুছে দেয়। জাংকুক অনেকক্ষণ পর তের ঠোঁট থেকে নিজেকে মুক্ত করে কিছু বলতেই যাবে, কিন্তু তে সেই সুযোগ দেয় না। আবারও নিজের ঠোঁট মিশিয়ে দিল জাংকুকের সঙ্গে। কিছুক্ষণ পর আলগা হলে জাংকুকের দিকে এক রাশ আগ্রহতা নিয়ে তাকিয়ে থাকে সে। জাংকুক মুস্কি হেসে বলে, তুমি তো দেখছি। আবারও জাংকুককে কথা না বলতে দিয়েই তে জাংকুকের ঠোঁট দখলে নিতে থাকে। জাংকুক ভুরু কুঁচকে ঠোঁটের কোণে অদ্ভুত হাসি রেখে তের দিকে তাকায়। সে বুঝতে পারে ভয়ের ছায়া তেকে বারবার ঠোঁটের স্পর্শে আশ্বাস খুঁজতে বাধ্য করছে। এবার জাংকুক নিজের অন্তরের সমস্ত অনুভূতি নিয়ে তেকে গভীরভাবে আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল। অনেকটা সময় পর তারা ধীরে ধীরে আলগা হয়। জাংকুক অপলক মুগ্ধতায় তের দিকে তাকিয়ে থাকে। তে ধীরে ধীরে চোখ মেলে পা উঁচিয়ে জাংকুকের কপাল এক গভীর চুম্বন এঁকে দিল। জাংকুকের দু চোখের উপরও আলতো চুম্বন রেখে তাকে আবারও নিবিড় ভাবে জড়িয়ে ধরে থাকে। তের এমন ভাব দেখে জাংকুক অস্থিরতায় বলে, তে তুমি কি? তে জাংকুকের কথা কেটে কেঁপে ওঠা কণ্ঠে বলে উঠল, জাংকুক, এমন কিছু বলবেন না যা আমাকে শীতল করবে। আমি নিজেকে স্থির করতে পারছি না। জাংকুক গভীর চাহনিতে তের অস্থিরতা অনুভব করে। সে জানে ঠিক কোন বাক্যটি তের হৃদয়ে প্রশান্তির ছায়া ফেলতে পারবে, তাই গম্ভীর কণ্ঠে বলে, আই লাভ ইউ। বাক্যটি তের কর্ণধার হতে তার ভিতরে স্নিগ্ধ শীতলতা ছড়িয়ে পড়ে। সে তৃপ্তি মাখানো চোখে জাংকুকের দিকে তাকায়, কিন্তু এই আকুলতায় তৃষ্ণা সহজে মেটে না। জাংকুকের কাঁধে মাথা রেখে ফিসফিসিয়ে বলে, আরেকবার বলুন। জাংকুক মৃদু হেসে বলে, আই লাভ ইউ সুইটহার্ট। আরেকবার, আমি আপনাকে ভালোবাসি। আবার বলুন।
তের গলায় অনুনয় ছড়িয়ে তার পানে তাকিয়ে তাকে অনুরোধ করে। জাঙ্কুক ঠোঁটে হাসি রেখা টেনে অবিরত ভালোবাসার স্বরে বলে ওঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি মিসেস জিয়ন, অনেক বেশি ভালোবাসি। এই সশব্দে উচ্চারিত বাক্যগুলো তের মনের অশান্ত ঢেউগুলোকে প্রশান্তির মায়ায় মোরা এক নীরব তীরে নিয়ে আসে। তে আলতো করে জাঙ্কুকের কানের কাছে মুখ এনে আলতো একটা চুমু খায়। এই মুহূর্তে তার সমস্ত অনুভূতি, তার সমস্ত ভালোবাসা জাঙ্কুকের উপর মেখে দেয়। এরপর শান্ত হয়ে জাঙ্কুককে আরেকবার নিবিড়ভাবে জড়িয়ে ধরে। হয়েছে, এবার আমার কথার জবাব দিন। তে অলিঙ্গন থেকে মুক্ত হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে। এত রাতে কেন বেরিয়েছেন? ঘুম আসছিল না? তাহলে আমাকে কল দিতে পারতে। এত রাতে আপনার ঘুমে ডিস্টার্ব হতে পারে, তাই আমি। ওকে, বুঝতে পেরেছি, আর এক্সপ্লেন করতে হবে না। আমি ঘুমিয়ে থাকি, ব্যস্ত থাকি, দেশের বাইরে থাকি, এমনকি যদি মঙ্গল গ্রহেও থাকি, আই এম অলওয়েজ বি রেডি টু রিসিভ ইউ। আপনি এভাবে বেরিয়ে ভুল করেছেন। জাঙ্কুককে কঠিন রূপে ফিরে আসতে দেখে তে দ্রুততম উপায়ে জাঙ্কুকের ঘাড় ধরে পুরো মুখমণ্ডলে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তে মুহূর্তেই জাঙ্কুকের রাগ পানির মতো হয়ে গেল। আমার রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা শিখে গেছে তুমি, তাই না বউ? জাঙ্কুক তেকে গভীরভাবে নিজের কাছে টেনে নিয়ে বলে উঠল, ঘুমাতে যাও সোনা। আমি চাই না আমার বউয়ের চোখে ডার্ক সার্কেল পড়ুক। আপনাকে ছাড়া ঘুম আসে না তো? আসবে, এই কয়দিন অভ্যাস করো। যান যাও। এর মধ্যেই বাড়ির ভিতর থেকে ডাক পড়ে, নাথ বউ। তে দাদি যান বলে জাঙ্কুকের কাছ থেকে চলে গেল। দাদির সামনে এসে বলে উঠল, মানিক চাঁদ, বউডারে ছাড়া একটা রাত্রিরও রইতে পারলি না। আমার বউয়ের খেয়াল রাখো দিদা। এই বলে তাড়াতাড়ি জাঙ্কুক প্রস্থান করলো। বিয়ের আয়োজনের মধ্যে পরের দিন তে জাঙ্কুককে বেশ কয়েকবার কল করেছে, কারণ অনেক রাত হয়েছে। তারপরও জাঙ্কুক বাড়িতে ফিরছিল না। এদিকে জাঙ্কুক যে ছেলেটা তের দিকে নজরে তাকিয়েছিল, সেই ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে জাঙ্কুক। এই সময় তের কল পেয়ে জাঙ্কুক কলটা রিসিভ করে, কণ্ঠে শীতলতা এনে বলে, বেবি আমি আসছি। জাঙ্কুক স্বচ্ছ এবং স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরল। দেখলো তে বিছানায় মাথা এড়িয়ে চোখ বুজে বসে আছে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গিয়ে তের একেবারে কাছে দাঁড়ায়। তারপর কানের কাছে ঝুঁকে গভীর স্বরে ফিসফিস করে বলে, সুইটহার্ট। আচমকা শব্দে হুট করে তের চোখের পাতা খুলে যায়। জাঙ্কুকের হাস্য উজ্জ্বল মুখমণ্ডলের মুখোমুখি হতেই তার চেহারায় প্রশান্তির আলো খেলা করে। নিদ্রার আমন্ত্রণের সত্ত্বেও সে জাঙ্কুকের অপেক্ষায় জেগেছিল। জাঙ্কুক বিছানায় বসে পড়ে, তারপর তের কোলে মাথা রেখে শুয়ে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। তে আলতো করে জাঙ্কুকের চুলে হাত বুলাতে থাকে, মমতায় আচ্ছন্ন গলায় বলে, কোথায় গিয়েছিলেন? জাঙ্কুক কোনো জবাব না দিকে তের দিকে তাকিয়ে আনমনে বলে, তে আমি চাই না আমার অন্ধকার রূপ তোমার সামনে উন্মোচন হোক। তে জাঙ্কুকের গাল আলতো ভাবে ছুঁয়ে আবার জিজ্ঞাসা করে, কিছু বলছেন না যে? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। পরের দিন সকালে জাঙ্কুকের সকল কাজিনরা জিজ্ঞাসা করলো তে আর জাঙ্কুক হানিমুনে গিয়েছে কিনা। এতদিনে জাঙ্কুকের মনে হলো তেকে নিয়ে সে তো কোথাও হানিমুনে যায়নি। তের ভালো লাগার জায়গা সম্পর্কে জানতে চাইলে তে জানালো মালদ্বীপ। তাই জাঙ্কুক ডিসাইড করলো তেকে নিয়ে সে মালদ্বীপ যাবে। অতঃপর তারা সেখানে পৌঁছেও যায়। সন্ধ্যাবেলায় তে ও জাঙ্কুক গভীর আলাপে মগ্ন। জাঙ্কুক বিছানায় তের কোলে মাথা রেখে মিহি গলায় বলে, তে কাল তোমাকে মালদ্বীপের কিছু অতুলনীয় স্থান দেখাবো। এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, আমার হাতে সময় নেই, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর পানি খাওয়ার জন্য উঠে জাঙ্কুক তের হাত ধরে এক হ্যাঁচকা টান দেয়। হঠাৎ এই টানে তের শাড়ির আঁচলে ছটকা লেগে টেবিলে থাকা ফুলদানির টপটি ভেঙে যায়, আর তার মধ্যে রাখা জীবন্ত ফুলের পানি তের পুরো শাড়িতে ছড়িয়ে পড়ে। তে জাঙ্কুকের দিকে এগিয়ে এসে গোমরা মুখ করে বলে, এটা কি করলেন জাঙ্কুক সাহেব? যাও শাড়ি চেঞ্জ করে এসো, ক্লান্ত লাগছে। আমি একেবারে গোসল করে আসি, বুঝলেন? বলিতে কক্ষ থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক হেসে শুয়েলা কণ্ঠে বলল মনে মনে, কিন্তু মহারানী আপনাকে যে আরো একবার গোসল করতে হবে। এরপর উঠে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কক্ষ বিশেষভাবে সাজিয়ে দিল। অপরদিকে তে গোসল শেষে বাথরুমে থাকতেই গলা উঁচিয়ে বলল, জাঙ্কুক আমার লাগেজ থেকে একটা ড্রেস বের করে দিন না প্লিজ। কোথায় রেখেছো তে? পাচ্ছি না তো সোনা। তের মনে পড়লো বাংলাদেশ এয়ারপোর্টে লাগেজটা ভুলে রেখে এসেছে। তে কপাল চাপড়ে বলে, ধুরো, ভুলে এয়ারপোর্টেই রেখে এসেছি, এবার কি হবে? জাঙ্কুক হেসে বলল, কি আর হবে, তোমাকে এখন আমার সামনে ওইভাবেই আসতে হবে। জাঙ্কুক মুস্কি হেসে আলমারির ভেতর থেকে নিজের একটা শার্ট বের করে গোসলখানার সামনে এগিয়ে গেল। পরে নাও।
তে ভেজা চুলে দরজার ফাঁক দিয়ে মাথা বের করলো, শার্টটা হাতে তুলে ধরে বলল, জাঙ্কুক নিচে কি পরবো? কিছু পরার দরকার নেই, তুমি এমনি নিখুঁত। তের মুখে বিস্ময় আর লজ্জার মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে এগিয়ে এসে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বলল, তোমার সৌন্দর্য ভাষার সীমা ছাড়িয়ে যাইতে, এমন সৌন্দর্য শুধু অনুভব করা যায়, বলা যায় না। এটা শুনে তে হঠাৎ চেতনায় ফিরে এলো। নিজের অস্বস্তি ঢাকতে দ্রুত জাঙ্কুককে সরিয়ে গোসলখানার ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। তে দ্রুত শার্টটি পরে নিল, তারপর মাথা নিচু করে বাইরে বেরিয়ে এলো। এদিকে জাঙ্কুকের চোখে এক ধরনের নেশা, সে যেন তের ভাঁজ পরা শার্টের ভেতরেও কিছু খুঁজে ফিরছে। তোমার বডির প্রতিটা পার্টি ভীষণ লোভনীয়। জাঙ্কুকের কথা তের কর্ণকুহরে পৌঁছাতেই সে দৌড়ে অন্য কক্ষে যেতে নিবে। এমন সময় জাঙ্কুক তের দিকে এগিয়ে এসে তেকে কাঁধে তুলে নিল। তের নরম প্রতিবাদ বাতাসে মিলিয়ে গেল। জাঙ্কুক এগিয়ে গিয়ে তাকে বিছানায় ছুঁড়ে দিল, অর্থাৎ জাঙ্কুক নিজের বোধের সীমানা হারিয়ে ফেলেছে। বিছানার চাদর তের শরীরের সাথে জড়িয়ে গেছে, কিন্তু তাতেও তার অসহায়ত্ব ঢাকতে পারছে না। জাঙ্কুক ঝুঁকে গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি জানো না তে, এই মুহূর্তে তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব। অথচ তে মাথা নিচু করে থাকে, কিন্তু সে বাক্যহারা। তার অন্তরে প্রতিটি অনুভূতি একসাথে জাগ্রত হলো। জাঙ্কুকের শ্বাস প্রশ্বাসে গভীর ক্ষুধা। আই কান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার মাই লাভ। জাঙ্কুক তের দিকে পুরোপুরি ঝুঁকে এলো, তার ঠোঁট স্পর্শ করলো তের কপাল, গাল এবং ধীরে ধীরে তের গলায়। তের শ্বাস ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। জাঙ্কুকের আঙুলের আলতো স্পর্শে জাঙ্কুকের চুলে ভালোবাসার জোয়ার বইতে থাকে। জাঙ্কুকের প্রতিটি স্পর্শ তের হৃদয়ের প্রতিটি কোণ ছুঁয়ে যাচ্ছে। চাঁদের আলো, ফাল্গুনের হাওয়া এবং তাদের ভালোবাসার মুগ্ধতা মিলে এই মুহূর্তটাকে অমর করে তুলছে। দুজনে আবারও মধুর সঙ্গমে এক হয়ে গেল, আর পূর্ণিমার আলো তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সকালে তে ধীরে ধীরে চোখ মেলে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক ক্ষত, যে ক্ষত তে দিয়েছে রাতে। তে মৃদু হেসে জাঙ্কুকের ঠোঁটের নিচে একটি মধুর চুম্বন রাখে, তারপর চাদর গায়ে জড়িয়ে উঠে পড়ে। আয়নার সামনে এসে চাদরটি সরিয়ে নিজের প্রতিবিম্বে তাকায়। পুরো শরীরে জাঙ্কুকের দাঁতের দাগ আর নখের চিহ্ন স্পষ্ট। তে নিজের সঙ্গে নিজেই আলাপে মুগ্ধ হয়ে বলে, তে, তুমি ঠিক কতটা অতুলনীয় সৌন্দর্যের অধিকারী, যে জিয়ং জাঙ্কুকের মতো ব্যক্তিত্বকে সম্পূর্ণ মুগ্ধতার শৃঙ্খলে আবদ্ধ করতে পেরেছ। এটা ভেবে সে কিঞ্চিত হাসে। কিছুক্ষণ পর জানালার পর্দাটি অল্প একটু সরিয়ে দিতেই জাঙ্কুক মৃদু চোখ খুলে। তে বিছানার কাছে এসে দাঁড়িয়ে গভীর আবেশে সুরে বলে, গুড মর্নিং মিস্টার জাঙ্কুক। জাঙ্কুক ধীরে ধীরে চোখ মেলে তার ঘুমের মাদকতা ভরা চোখে তেকে দেখে কিঞ্চিত হাসে। অর্থাৎ কার রাতের স্মৃতি তার চোখে দৃশ্যমান হয়ে উঠেছে, তাই সে তেকে এক টান দিয়ে শুয়ে দেয়। ওয়াজ আই অ্যাবল টু মেক মাই বেটার হার্ট ফিল ট্রুলি স্পেশাল লাস্ট নাইট। এটা শুনে তের মধ্যে এখন লজ্জা ভর করে, তাই সে চাদরের তলায় মুখ ঢেকে ফেলে। জাঙ্কুক তার লজ্জার ইশারাকে অগ্রাহ্য করে চাদরটি সরানোর চেষ্টা করে। নাও আই হ্যাভ দ্য লাইসেন্স মাই লাভ, সো হোয়াই বি শাই অ্যাবাউট ইট। তে চাদরের তলায় থেকেই গুনগুনিয়ে বলে, জাঙ্কুক, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, এভাবে ঘুমের মাদকতায় কথা বলবেন না, আমি কিন্তু পাগল হয়ে যাব। এটা শুনে জাঙ্কুক দ্রুত তের চাদরটি তার মুখ থেকে সরিয়ে নিল এবং তের লাল হয়ে যাওয়া মুখের দিকে চোখ মেলে তাকালো। তেকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি জান, এখন আমার ঘুম প্রয়োজন। সরি, আমার না, আমাদের। চোখ ঘুমাও সুইটহার্ট। তেকে আরো কাছে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালের রোদের আলোয় ঘরটি পূর্ণ করে রেখেছে। তখন জাঙ্কুক বিছানায় শুয়েছিল আর ফল খাচ্ছে। এইদিকে তে শুভ্র বডিকন ড্রেসে তার সামনে এসে দাঁড়ায়। পোশাকটি কোমর থেকে নিচে আটসাট, তার চুলগুলো আধুনিক স্টাইলে মাথার উপরে সাজানো, স্নিগ্ধ এবং গাঢ় মুগ্ধতায় অতিরিক্ত আকর্ষণ যোগ করেছে। তেকে দেখে জাঙ্কুকের অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক উঠে তের নিকটে যায়, তের গলায় গভীর চুম্বন দিয়ে বলে, আমি ভাবছি তোমার শরীরে আমার ভালোবাসার চিহ্ন আঁকা একান্ত জরুরি। তে আর কিছু না বুঝে সন্দেহ মাখা দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তৎক্ষণাৎ তেকে কোলে তুলে বিছানায় ফেলে দেয়, তারপর একটা রং তুলি নিয়ে এসে তের পেছনের জিভ খুলে তার গায়ে নকশা করে জেকে লিখে দিল। জাঙ্কুক ঠান্ডা গলায় বলে, হয়ে গেছে, কিন্তু এটা তো গোসল করলেই ধুয়ে যাবে, তাহলে ছুরি দিয়ে কেটে লিখে দিই। তে জাঙ্কুকের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো আর মনে মনে প্রশ্ন উঠল, এটা কি হলো জাঙ্কুক? এই অস্থির এবং অপ্রত্যাশিত মন্তব্যে তের অবাক হওয়ার পাশাপাশি অস্বস্তিও তৈরি হয়। জাঙ্কুক বাঁকহাসি দিয়ে বলে, ভয় পেয়েছো? তে সংকোচ মিশ্রিত কণ্ঠ বলে, না, ঠিক আছে,
আজ রাতে দেখা যাবে। সন্ধ্যার পর জাংকুক তেকে নিয়ে একটু ঘুরতে বের হয়। হোটেলে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে, সেটা ভেবেই জাংকুক তেকে নিয়ে বাইরে ডিনার সেরে ফেলে। জাংকুক তার গাড়ি নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায়। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমরা কি হোটেলে ফিরবো না? জাংকুক হালকা হেসে নিজের পোশাক খুলতে শুরু করে। তে তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু মুহূর্তেই জাংকুক পেছন থেকে তের দু হাত শক্ত করে চেপে ধরে। লাস্ট টাইম তোমার উপর খুব বেশি হার্ড হয়নি, কিন্তু আজ আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। আজকে হার্ডের থেকেও হার্ড হব, নিজেকে প্রস্তুত করে নাও। তে রেগে যায়, এসব কি জাংকুক? আমার এখন মুড নেই। রাগ করো তে। আমার প্রতি তোমার প্রতিক্রিয়া যত তীব্র হবে, আমি তোমাকে তত গভীরভাবে অনুভব করব। সকালবেলা প্রাইভেট জেটে জানলা দিয়ে ভোরের সোনালি আলো মেঘের মধ্যে ঝিকমিক করে উঠছে। তে জাংকুকের বুকে শুয়ে তার গা সঁপে দিয়ে বলে, আমরা এখন কোথায় যাচ্ছি জাংকুক? আমেরিকার টেক্সাসে, আমি যেখানে থাকতাম। কেন, আমরা কি হোটেলে ফিরবো না? আমি এখন যেতে চাইছি না সেখানে। তে হঠাৎ প্রশ্ন করে বসলো, আপনি এত কেন ভালোবাসেন আমাকে? তোমার এমন মাখনের মতো শরীর না ভালোবেসে কোথায় যাব? তাহলে কি আপনি শুধু আমার শরীরের জন্য আমাকে ভালোবাসেন? তোমার শরীর, তোমার মন, তোমার আত্মা, সব কিছু আমি ভালোবাসি। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি রক্তবিন্দু সবই তোমার জন্য। তে জাংকুক তেকে নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। সেখানে যখন জাংকুক কাজে বিজি ছিল, তে পুরো বাড়িটা খুঁটে খুঁটে দেখার চেষ্টা করলো। হঠাৎ একটা রুমের দিকে চোখ গেল, আর দরজা খুলতেই সেখানে দেখতে পেল বড় বড় পেইন্টিং। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে তে সাথে সাথে কুংফু স্টাইলে আঘাত করে বসে ব্যক্তিকে। মুহূর্তে রুমের মধ্যে লাইট জ্বলে ওঠে, আর দেখতে পেল জাংকুক দাঁড়িয়ে রয়েছে। জাংকুক তেকে দেখে পুরোই অবাক হয়ে যায়। তে কুংফু জানে, তার জানা ছিল না। এটা কি সত্যিই আমার তে? তে, আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি কুংফু জানো কিভাবে? আগে বলুন, আপনি কোথায় ব্যথা পেয়েছেন? আমি ঠিক আছি, খুব একটা লাগেনি। তার আগে তুমি এটা বলো, তুমি আর কি কি জানো? আর একটু ক্যারাটে শিখেছিলাম সেলফ ডিফেন্সের জন্য। ওই যে আপনি যখন অফিসে চলে যেতেন, আমি বাসায় বসে বসে টিভিতে দেখে দেখে এগুলো শিখেছিলাম। জাংকুক সন্দেহভাজন চোখে তের দিকে তাকিয়ে বলল, রিভলভার চালাতে পারো? মানে মানে এটাও তো সেলফ ডিফেন্সের একটা অংশ। জাংকুক তের চোখে চোখ রেখে বলল, আর কি কি জানো আমার বেগম? তে একটু দ্বিধা করে বলল, কার ড্রাইভিং। আমার বাবার একটা কার ছিল, সেটাই মাঝে মাঝে চালাতাম। এভাবেই কেটে গেল 2-1 দিন। সকালবেলা জাংকুক ধীরে ধীরে চোখ মেলতেই বুঝতে পারলো তে পাশে নেই। সে সাথে সাথে বেরিয়ে পড়লো তেকে খুঁজতে। বউ তুমি কোথায়? কিছুক্ষণ পর বাইরে এসে দেখে তে সুইমিং পুলে গভীর জলে নিজেকে ভাসিয়ে গোসল করছে। জাংকুক পুলের কিনারে দাঁড়িয়ে তের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কালকে একটু বেশি হয়ে গেছে সুইটহার্ট, আমার পুরো শরীরে পেইন হচ্ছে। কেন? তখন তো তেমন কিছু মনে হয়নি, কিন্তু আমার বউ সত্যি অনেক স্ট্রং। তে হেসে জাংকুকের পা ধরে এক লহমায় তাকে পুলে টেনে নেয়। জাংকুক হঠাৎ পুলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যায়। এরপর তে জাংকুকের পেছনে এসে জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলে, হানি, এতটা হটনেস, উফ। জাংকুক তেকে টেনে সামনে এনে গলা জড়িয়ে ধরে বলে, আমি সেই 1.5 বছর আগের তের সাথে এই তের কোনো মিল পাচ্ছি না সুইটহার্ট। তে জাংকুকের বুকে হাত চালাতে চালাতে কিঞ্চিত পরিমাণ হেসে বলে, ডোন্ট ইউ লাইক ইট? জাংকুক মৃদু হেসে তের কোমর আঁকড়ে ধরে আরো কাছে টেনে বলে, আই লাভ ইউ বলি তের গলায় চুমুর ছোঁয়া ছড়িয়ে দেয়। পরের দিন বিকালে আকাশের সূর্য যখন সোনালি আলো ছড়িয়ে দিয়েছে, জাংকুক তেকে নিয়ে তার ঘরের গেম কক্ষে ঢুকে পড়লো। তে তার স্বামীর শার্ট পরে এসেছে, আর জাংকুক শুধু জিন্স আর প্যান্ট পরিহিত। জাংকুক তেকে গেমের পাশাপাশি ছুরি দিয়ে টার্গেট করা এবং শেষে সে বন্দুক বের করলো। কিভাবে ট্রিগার চালাতে হয় সেটাও তেকে শিখিয়ে দিল হাতে হাত দিয়ে। কিন্তু তের মনে প্রশ্ন রয়ে গেল। সেই মুহূর্তে গানটি তুলে গানের নল জাংকুকের প্রসঙ্গের উপর ধরে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কাছে গান কি করে এলো? আমি কারণ জানতে চাই। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে না, জানোই তো। এখন থেকে এটা তোমার কাছে থাকবে বলে তেকে ঘুরিয়ে দিয়ে বন্দুকটি হাতে নিয়ে তের পায়ের শার্টের অংশ তুলে বলল, আর কত আকৃষ্ট করবে আমাকে? তে কঠিন স্বরে বলল, আমি আপনাকে সম্পূর্ণ চিনতে চাই জাংকুক। জাংকুক তের কোমরের কাছাকাছি পিস্তলটি বারবার স্পর্শ করতে থাকলো। তে চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে বলে, উফ। জাংকুক তের গলায় চুম্বন রেখে পিস্তলের নলটি শর্ট প্যান্টের মধ্যে রেখে কানে ফিসফিস করে বলল, হাউ ডু ইউ ফিল?
হর্নি। তে উষ্ণ কণ্ঠে জবাব দিল। জাংকুক মৃদু হাসি দিয়ে গান বের করে এনে পাশে টেবিলে রাখলো। তারপর তেকে তুলে টেবিলের উপর বসিয়ে দিল। সেখানে ছড়িয়ে থাকা গেমের সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিল। জাংকুক তের দিকে ঝুঁকে এসে তার প্যান্টের বাটনটি খুলে গভীর অনুভূতির সাথে বলল, আই এম so deeply making your body burn with desire baby। তের কোমরের চারপাশে জাংকুকের স্পর্শ তেকে গভীর আকর্ষণে ভরিয়ে তোলে। এরপর জাংকুক এক একটা করে তের শার্টের বোতামগুলো খুলে দেয়। তেও জাংকুকের প্যান্টের জিপ খুলে জাংকুককে এক টানে নিজের কাছে নিয়ে আসে। দুজনে অঙ্গতার সঙ্গমে হারিয়ে যায়। রাত 9:25 জাংকুক নিজ কক্ষে সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনে মনোনিবেশ করে কাজ করছে। অন্যদিকে তে বিছানায় বসে কফি খেতে খেতে নিঃশব্দে জাংকুককে গভীর দৃষ্টিতে দেখছে। এক সময় জাংকুক তের এই নিবিড় দৃষ্টি টের পেয়ে মুস্কি হেসে বলে, বেব, স্টপ ইমেজিনিং মি নিট, ইটস টার্নিং মি অন ইভেন মোর। তে ধীরে ধীরে কফির কাপটি টেবিলে রেখে উঠে আসে। জাংকুকের কোলে বসে তার চোখে চোখ রেখে হালকা ঠান্ডা কণ্ঠে বলে, হু টোল্ড ইউ দ্যাট I am fucking you with my eyes honey। জাংকুক তেকে গলার কাছে টেনে এনে হাসি ধরে রেখে বলে, ইউ কান্ট, দিস ইজ মাই জব অ্যান্ড ইটস পার্মানেন্ট। চোখ টিপ দিয়ে মুগ্ধতা ছড়িয়ে দেয়। তে জাংকুকের গলায় চুমুর মিষ্টি আবার ছড়িয়ে দিতে দিতে বলে, উইল ইউ লাভ মি ফর এভার? ইয়েস মাই লাভ। তারপর তে শার্টের বোতাম একে একে খুলতে খুলতে চোখে গভীর আগ্রহ নিয়ে জাংকুক বলে, রেডি হয়ে এসো, আজকে আমি আমার বউয়ের স্কিল চেক করবো। তে হেসে বলে, কি পরবো? আগেই বলেছি, আমার সামনে তুমি সারা দিন সারা রাত নগ্ন হয়ে থাকলেও বাহিরে বোরকা ছাড়া এক পাও দিতে পারবে না। তে মৃদু হাসি দিয়ে পেছনে ফিরতে শুরু করলে জাংকুক তাকে এক ছটকায় কাছে টেনে নিয়ে গাঢ় কণ্ঠে বলে, তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হতে ইচ্ছে করছে না? তে তার কপালে একটা মিষ্টি চুমু দিয়ে বলে, বাহিরে ওয়েট করেন, আসছে হানি। বলে হেসে পা বাড়ায়। জাংকুক গভীর দৃষ্টিতে তের চলে যাওয়া দেখতে থাকে। জাংকুক কালো জ্যাকেট, কালো রাবার গ্লাভস, কালো হেলমেট, গাঢ় শেডের সানগ্লাস এবং বাইক চালানোর জন্য উপযুক্ত কালো বুট পরে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর তেও কালো বোরকায় আবদ্ধ হয়ে নিচের গেটের সামনে চলে এলো। সো আপনি ড্রাইভ করতে প্রস্তুত? তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। একটু পর তে চাবিটা নিয়ে গাড়িতে বসে স্টারিং ধরে। পাশে জাংকুক দাঁড়িয়ে তার বাইক প্রস্তুত করে নেয়। রাতে নিরাপত্তায় তে গাড়ি চালাতে শুরু করেছে আর জাংকুক বাইক নিয়ে তার পাশে পাশে চলছে। তারা একটানা একসাথে পথ চলার মজা অনুভব করছে। এদিকে জাংকুক তের ড্রাইভিং স্কিল দেখে অবাক হয়ে যায়। তার চোখে প্রশংসার ঝলক ফুটে ওঠে। মনে মনে বলে ওঠে, জিও জাংকুকের পারফেক্ট ওয়াইফ, হোয়াট এ ট্যালেন্ট বেব। উফ, আরেকবার আপনার নেশা পড়ে গেলাম। তে আরো গতি বাড়িয়ে তার বাইকের পাশে চলতে থাকে। অনেকক্ষণ পর জাংকুক বাইক থামিয়ে হেলমেট খুলে তেকে ফোন করে। পাশের সিটে রাখা ফোনের পর্দায় জাংকুকের নাম ভেসে ওঠে। তে হেসে ফোন তুলে নেয়। তার গলায় মিষ্টি অভিব্যক্তি ফুটে ওঠে, বেস্ট নাইট এভার হানি। এবার ব্যাক করো সুইটহার্ট, অনেক দূর চলে এসেছি। ওকে ওকে আসছি। তবে যখন তে গাড়ির ব্রেকে চাপ দেয়, অদ্ভুতভাবে ব্রেক কাজ করে না। এদিকে জাংকুক দ্রুত জিজ্ঞাসা করে, কি হলো, থামাচ্ছ না কেন? তোমাকে তো দেখতেও পাচ্ছি না সোনা, অনেক দূর চলে গেছো। জাংকুক, ব্রেক কাজ করছে না। কি বলছো? মজা করো না তে। জাংকুক, আপনার মনে হয় আমি মজা করছি? প্লিজ কিছু করুন। বেব, আমি আসছি, চিন্তা করো না, কিছু হবে না। জাংকুক তার বাইক নিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। সে দেখে আশ্বস্ত করে বলে, এই সুইটহার্ট, কিচ্ছু হবে না, তুমি শুধু গাড়িটিকে পাশ কাটাও। জাংকুক থাকে, তের কিচ্ছু হবে না, আমি আছি সোনা। তবে তার নিজের ভিতরেই আতঙ্ক কাজ করে। জাংকুক বাইকের গতিকে আরো বাড়িয়ে দেয়। তে তিক্ত দুশ্চিন্তা নিয়ে কান্নার সুরে বলে, জাংকুক তাড়াতাড়ি আসুন, আমার ভীষণ ভয় করছে। জাংকুক তেকে বারবার শান্ত করার চেষ্টা করতে থাকে। ভিতরে ভিতরে প্রশ্ন জাগে, কি হবে যদি পৌঁছতে না পারে। আর একটু, এই তো প্রায় পৌঁছে গেছি জান। জাংকুক ভুলুটোতে তেকে এসব বলতে থাকে। একটু পর তের গাড়ির সামনে দেখে উত্তেজনার সাথে স্নেহপূর্ণ কণ্ঠে জাংকুক বলে, সুইটহার্ট, আই এম হিয়ার, জাস্ট ইউর বিহাইন্ড। কিন্তু তের কোনো শব্দ তার কানে আসে না। ইতিমধ্যে জাংকুকের শরীর বেয়ে ঘাম পড়তে শুরু করেছে। তে জান, এই তে, কোথায়? কথা বলছো না কেন? বউ? কিন্তু তের কোনো সারা শব্দ মিলে না। ঠিক তখনই তার সামনে বিশাল একটা ট্রাক আছড়ে পড়ে তের গাড়িটিকে উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে জাংকুকের নিঃশ্বাস একেবারে আটকে যায়। এমন দৃশ্য অবলোকন করে জাংকুক নিজের বাইকের গতি সামলাতে না পেরে তীব্র গতিতে ছিটকে পড়ে। তার হাত ও পায়ের মাংস ছিঁড়ে যায়, কিন্তু সে সব ভুলে গিয়ে করুণ চিৎকারে বলে, তে,
এই চিৎকারের গতি এমন ছিল যে মনে হচ্ছিল জাঙ্কুকের গলা ছিঁড়ে যাবে। চোখের কোণ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর বারবার তেকে ডাকছে। গাড়ির কাছে পৌঁছে দেখে গাড়িটি আগুনে জ্বলছে। গাড়ির গ্লাসে বারবার আঘাত করতে করতে কাঁপতে কাঁপতে বলে, বউ, তে, আমার বউ। তার চোখে জল গাল বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু হাত দুটো বারবার কাছে আঘাত করে চলে। চারপাশের লোকজন দ্রুত এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। তীব্র কণ্ঠে বলতে থাকে, মাই ওয়াইফ ইজ ইনসাইড দ্য কার, লেট মি গো, আই উইল ডাই। তখনই একটানা হুঁশিয়ারি দিয়ে ট্রাফিক পুলিশ এসে তাকে থামানোর চেষ্টা করে। লোকটা গলায় কষ্টের গভীরতা নিয়ে বলে, শি মে বি নো লঙ্গার বি অ্যালাইভ স্যার, প্লিজ কম্পোজ ইয়োরসেলফ। এই কথা শুনে জাঙ্কুক পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে চারপাশে গুঞ্জরিত হয়ে ওঠে, কিন্তু জাঙ্কুক এক ঝটকায় সবার হাত সরিয়ে দিয়ে আবার আগুনের মধ্যে চলে যায়। সে পাগলের মতো তের মৃত্যুর সাথে লড়াই করতে বেরিয়েছে। তার সমগ্র দেহ কাঁপছে, ঘাম ঝরতে ঝরতে পুরো শরীর ভিজে গেছে। ক্ষণকাল পর চোখে তীব্র শোক নিয়ে স্তব্ধ হয়ে নিচে বসে পড়ে। ঢোক গিলে চোখের কোনো অশ্রু নিয়ে একটানা গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িটির পড়ে যাওয়া দৃশ্য দেখে সেকেন্ডে সেকেন্ডে তার অন্তরাল বেদনায় রূপান্তরিত হয়। কিছুক্ষণ পর হঠাৎ একদমে উঠে দাঁড়িয়ে কর্ণ দিয়ে পুনরায় বারবার গাড়ির কাছে আঘাত করতে থাকে। এর মধ্যেই হঠাৎ পেছন থেকে একটি কোমল গলার ডাক ভেসে আসে, জাঙ্কুক। সেই শব্দে জাঙ্কুকের সারা দেহ বিদ্যুৎ খেলে যায়। সে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায়। তেকে দেখে তার চোখে আশার আলো জ্বলে ওঠে। তে ক্লান্ত আর অবসন্ন পায়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসছে। তার প্রত্যেকটি পদক্ষেপে যন্ত্রণার ছাপ স্পষ্ট, তবুও তার চোখে জাঙ্কুকের জন্য অফুরন্ত স্নেহের আভাস। জাঙ্কুক আর দেরি করে না, দৌড়ে তের দিকে ছুটে যায়, শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখ থেকে ঝরতে থাকা অশ্রু তের নিকাবকে ভিজিয়ে দেয়। জাঙ্কুক ফিসফিসিয়ে বলতে থাকে, বউ, আমার বউ। তেও শক্ত করে জাঙ্কুককে আঁকড়ে ধরে। জাঙ্কুক তের শরীরের প্রতিটি অংশে চোখ বোলাতে থাকে, পরে কান্না মিশ্রিত গলায় বলে, বউ, আমি মরে যেতাম, আর একটু হলেই মরে যেতাম। বউ, তোমার কিছু হয়নি তো? এই বলে আবার তেকে বুকের মাঝে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুকের অলিঙ্গনে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেয়। দুজনের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে তারা একে অপরের অনুভূতি আয়ত্ত করতে থাকে। তের বোরকার উপরেই তের মুখমণ্ডলে জাঙ্কুক একের পর এক চুমু খায়, কিন্তু তে সহসা চারপাশে ভিড় দেখে অস্বস্তিতে পড়ে যায়। তাই ফিসফিসিয়ে বলে, সবাই দেখছে জাঙ্কুক। এটা শুনে জাঙ্কুক তৎক্ষণাৎ নিজের হুঁশ ফিরে পায়। জাঙ্কুক জানে তে বেশি মানুষের মধ্যে অস্বস্তি অনুভব করে, তাই দীর্ঘ শ্বাস নিয়ে সে তের কপালে আলতো করে চুমু খেয়ে তেকে কোলে তুলে সামনে এগোতে থাকে। তে জাঙ্কুকের বুকের উষ্ণতায় মাথা গুঁজে শান্তির আশ্রয়ে নিজেকে হারিয়ে ফেলে। জাঙ্কুক ধীরে ধীরে বাইকের কাছে পৌঁছায়, এরপর বাইকের সামনে এসে থেমে যায়, কিন্তু তার চোখ তের মুখ থেকে সরছে না। অনেকক্ষণ পর জাঙ্কুক আস্তে ধীরে তেকে কোল থেকে নামিয়ে দেয়। তের গালে আদরে হাত রেখে চোখে চোখ রেখে বলে ওঠে, আমি মরে যেতাম তে, আমি সত্যিই মরে যেতাম। কথা শেষ করার আগেই আবারও তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। জাঙ্কুকের এই অশ্রুসিক্ত ভালোবাসার জবাবে তের মুখ কান্না মিশ্রিত হাসিতে ভরে ওঠে। তার নরম হাত দিয়ে জাঙ্কুকের মুখে আলতো করে হাত বুলিয়ে দেয়। তের হাতের ছোঁয়ায় জাঙ্কুক কিছুটা স্বস্তি ফিরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। এরপর বাইকটি তুলে নেয়। তেকে সামনে বসিয়ে হেলমেটটা পরে নিয়ে একদম ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে চলে। আমাকে শক্ত করে ধরো তে, এতটা আস্তে পিষ্টে ধরো যেন তুমি আমার শরীরের অংশ হয়ে যাও। তে চুপচাপ আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক আবারও হাঁসফাঁস করতে করতে পুনরায় বলে, আরো শক্ত করে যান। এবার তে এতটা শক্ত করে আঁকড়ে ধরে যে জাঙ্কুকের শরীরের কিছু অংশ কিঞ্চিত সংকুচিত হয়ে যায়। তবে এতে তার কোনো ব্যথা অনুভূতি হয় না, বরং তার প্রতিটি রক্ত বিন্দু, প্রতিটি শ্বাসে একমাত্র অনুভূতি শান্তি, তেকে ফিরে পাওয়ার অমলিন শান্তি। একটু পরে জাঙ্কুক যখন দেখে রাস্তা ও তার চারপাশে কোনো জনমানব নেই, তখন বাইক থামিয়ে হেলমেট খুলে ফেলে। তারপর তে নিকাব তোলে, দ্রুত ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। চুম্বনের আবেশে দুজনেই বিভোর হয়ে যায়। ক্ষণকাল পর জাঙ্কুক তেকে ফুয়েল ট্যাঙ্কের উপর শুয়ে দিয়ে তার গলায় চুম্বনের রেশ ছড়িয়ে দিতে থাকে। তে তার গলা শক্ত করে ধরে হাসতে হাসতে কাঁপা শ্বাসে বলে, আমরা রাস্তায় হানি। জাঙ্কুক কাঁদো কাঁদো মুখে মাথা তুলে বলে, আমি এখনো শান্ত হতে পারছি না। জাঙ্কুক তের মুখমণ্ডল দু হাতে নিবিড়ভাবে আবদ্ধ করে চোখে অশ্রু নিয়ে অশান্ত কণ্ঠে বলে, আমার জান, আমার বউ, আই লাভ ইউ বউ, অনেক ভালোবাসি বলে যে আমার। জাঙ্কুকের হাতে রক্ত তের মুখ বেয়ে টপ টপ করে পড়তে থাকে। তে জাঙ্কুকের কান্নার শব্দে উঠে দাঁড়ায়, জাঙ্কুককে শক্ত করে জাপটে ধরে। এরপর জাঙ্কুকের চোখে, ঠোঁটে, গলায় ও সমস্ত মুখমণ্ডলে চুম্বল ছড়িয়ে দিয়ে শান্ত গলায় বলে, আমি সারা জীবন এভাবেই আপনাকে ভালোবাসবো, কিচ্ছু হয়নি।
কিচ্ছু হয়নি আমার। তোমার কোথাও লাগেনি তো? ট্রাকটা যখন সামনে আসছিল তখনই আমি বেরিয়ে গিয়েছিলাম, শুধু পায়ে সামান্য ব্যথা পেয়েছি। কিন্তু আপনার অবস্থা তো বেশ খারাপ। পরে তে জাঙ্কুকের বাহু ধরে দেখে জ্যাকেট ছিঁড়ে চামড়া খসে গেছে। এই দৃশ্য দেখে তের চোখে জল চলে আসে। দেখেছেন কি করেছেন নিজের, বলে কান্না ভেজা চোখে আবারও জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের মুখশ্রী বুক থেকে তুলে তার থুতনি ধরে বলে, তোমার পায়ে ব্যথা পেয়েছো, চল হসপিটালে যাই। আমার তো সামান্য ব্যথা, আগে আপনি নিজের দিকে তাকান, আমার প্রাণ তোমার মধ্যেতে। তে জাঙ্কুকের দিকে ঝোঁকে ঠোঁটে গভীর চুম্বন দিতে শুরু করলো। কিছুক্ষণ পর জাঙ্কুক তার উষ্ট্রযুগল আলাদা করে বলল, চলো হসপিটালে যাই। হ্যাঁ, আমার স্বামীর চিকিৎসা দরকার, আমার না তোমার। তোমাকে বোঝাতে পারবো না আমার ভেতরে ভেতরে কি চলছে, এখনো আতঙ্ক কাজ করছে। তোমার পা দেখি। আমরা রাস্তায়। জাঙ্কুক, আচ্ছা ঠিক আছে, দেখলাম না, আগে বলো। খুব বেশি লাগেনি তো? একদমই সামান্য ব্যথা পেয়েছি জাঙ্কুক, কিছু হয়নি আমার। অতঃপর তে আর জাঙ্কুক হসপিটালে চলে গেল। তে আর জাঙ্কুকের চিকিৎসা শেষ করে তাদেরকে ডক্টর কিছু মেডিসিন লিখে দিল। এই অবস্থাতে জাঙ্কুক তেকে কোলে তুলে নিজের বাড়ির দিকে এগোতে লাগলো। এসব কি করছেন আপনি? আপনি অসুস্থ। ডক্টর নিশ্চয়ই মনে মনে ভাবছে আপনি একজন সাইকো। আই ডোন্ট কেয়ার, আমি চাই না তোমার শরীরে কোনো ব্যথা হোক। ঘন্টা খানেক পর বাসায় ফিরে কক্ষে ঢুকতেই তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তেকে একইভাবে আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে তার থেকে আলাদা করে তের বোরকা খুলে তের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, তোমার ঘুমের দরকার তে। তে জাঙ্কুকের পোশাক খুলে জাঙ্কুকের শরীরের সামান্য এবং পিছনের অংশে ভালোভাবে দেখতে থাকে। এভাবে কি দেখছো সুইটহার্ট? চুপ করুন, দেখতে দিন আমাকে। সব কিছু পর্যবেক্ষণ করে তে শান্তি অনুভব করে। স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক, চুমু দেই। জাঙ্কুক তেয়ের কথায় হালকা হেসে দু হাত দিয়ে দুদিকে ছড়িয়ে দিয়ে বলে, পুরো শরীরে দাও, একটা জায়গাও যেন তোমার ঠোঁটের ছোঁয়া থেকে বাদ না পড়ে। তে তখনই জাঙ্কুকের চোখে, ঠোঁটে, পিঠে, গলায়, বুকে সব জায়গায় চুমু ছড়িয়ে দেয়। এক একটি চুম্বনে জাঙ্কুক গভীর মধুরতা অনুভব করে আর স্নিগ্ধ দৃষ্টি নিয়ে তার প্রেয়সীকে দেখতে থাকে। একটু পর জাঙ্কুক তেকে কোলে তুলে বিছানা শুয়ে দিয়ে বলে, আমি চাইনি আজকে রাত তুমি তন্দ্রাহীন থাকো, কিন্তু আর নিজেকে আটকানো সম্ভব হচ্ছে না। তে অবাক হয়ে জাঙ্কুকের গলা শক্ত করে আঁকড়ে ধরে বলে, আপনার হাত পায়ে ব্যথা, আগে সুস্থ হয়ে যান। তোমার স্পর্শ ছাড়া আমি সুস্থ হব না সুইটহার্ট। তার কথা শেষ হতে না হতেই সে তে ঠোঁটে তীব্র চুম্বন ছড়িয়ে দেয়। তে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা খেলে যায়। তের চোখ বুজে আসে, তার বুকের ধ্বনি ছন্দহীন হয়ে ওঠে। জাঙ্কুকের হাত তের গাল ছুঁয়ে ঘাড় বরাবর নেমে আসে। জাঙ্কুকের ঠোঁট এবার তার কপাল স্পর্শ করে। এরপর ধীরে ধীরে তের চোখের কোণে ঠোঁট ছুঁয়ে গলার কাছে নেমে আসে। তেও থেমেছিল না, সে জাঙ্কুকের চুলের ভেতর আঙুল চালিয়ে দিয়েছিল। চুম্বনের মাঝে তের নিঃশ্বাস গাঢ় হয়ে আসে, তার শরীর শিহরণে কেঁপে ওঠে। ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। জাঙ্কুক তের কানে, ঘাড়ে, কাঁধে একের পর এক চুম্বন এঁকে দেয়। তাদের নিঃশ্বাস একে অন্যের শরীর ছুঁয়ে মিলিয়ে যায়। তে হালকা হেসে ফেলে, তার আঙুল জাঙ্কুকের গলা ছুঁয়ে যায়। সেই রাতে কুয়াশা থেকে ঢাকা জানালার পাশে তারা দুজন ভালোবাসার আগুনে ছন্দে গাঁথা হয়ে যায়। প্রতিটি স্পর্শে যেন সমস্ত ক্লান্তি, যন্ত্রণার ভার মিলিয়ে যায়। আগুনের মতো উষ্ণতা একে অপরের অস্তিত্বে তারা আশ্রয় খুঁজে পায়। অতঃপর তে কখনোই জানতে পারল না জাঙ্কুকের এই ভালোবাসার আড়ালেও রয়েছে অন্ধকার কালো দিক, হিংস্রতা, ডার্ক সাইড। আর এই উপন্যাসটার সমাপ্তি আমি এখানেই করছি। আমি আমার নিজের মতো সমাপ্ত করলাম গল্পটা। তে আর জাঙ্কুক এভাবেই সিক্ত থাকুক একে অপরের মধ্যে।